से डायरेक्ट में 20% दाम चुने রবির ডাল বলবে না আমার বই, গোলাপি বলবে না আমার বই, এই করে করে পিডিএফ ভার্সন আছে। পিডিএফ ভার্সনে খালি সূচিপত্র অন্য আছে না, তুমি রাইটার। 2023-এর 17ই অক্টোবর এই নিউ টাউনে সরকারিভাবে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তর থেকে এই জৈব হাট শুরু হয়। এখনো পর্যন্ত ভারতবর্ষে এটা প্রথম এবং একমাত্র সরকারি উদ্যোগ যেখানে সরকারিভাবে এই বিল্ডিংটা চালানো হয়, যেখানে ল্যাবরেটরি আছে এবং সারা বাংলার যে কোনো জায়গায় এফপিসি এফপিও থেকে বিভিন্ন কৃষক সংগঠন থেকে কৃষক বন্ধুদের জৈব প্রোডাক্ট এখানে বিক্রি হয়। 1.5 বছরের বেশি হলো এটার বয়স। সুস্থায়ী কৃষি পরিবার এই সংগঠনের সাথে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের চুক্তিক্রমে বিভিন্ন কৃষক সংগঠন সুস্থায়ী কৃষি পরিবারের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে এই হাট চলছে। এখানে আমরা কৃষক বন্ধুদের পাশাপাশি কৃষি গবেষক, কৃষি বিজ্ঞানী, কৃষির অধ্যাপক, কৃষি সংগঠক, কৃষক সংগঠনের সংগঠক, এরকম অনেকে আছেন, প্রাক্তন কৃষি মন্ত্রী, নানান লোকজন আছেন। আমরাও ঢুকে পড়েছি ক্রেতা হিসেবে, কৃষির লোক না হয়েও যেহেতু শহরের লোক জৈব পাওয়ার সুযোগ আমরা পাচ্ছি, সেই জন্য আমরাও এতে সামিল। যাই হোক, আমাদের নিজেদের মধ্যে জানা বোঝা আলাপ আলোচনা এটাকে আরো বাড়িয়ে তোলার জন্য, আরো ভালো করার জন্য, যাতে আমাদের থেকে আরো অনেকে জানতে পারে, আমরাও আরো ভালো থাকতে পারি, ভালোভাবে এই হাট চালাতে পারি, এইসব কারণে প্রতি মাসের ৪র্থ শনিবার এখানে আলোচনা হয়। সেই আলোচনায় কখনো পূর্ণেন্দুদা নিজে আলোচনা করেছেন, আজকে যিনি আলোচক অধ্যাপক পরিতোষ ভট্টাচার্য, ডক্টর পরিতোষ ভট্টাচার্য, তিনি করেছেন, উদয় ভানু রায় করেছেন, অধ্যাপক ডক্টর কৃষ্ণেন্দু আচার্য করেছেন, অভিজিৎ দা করেছেন, অভিজিৎ কুন্ডু, রবীন দা করেছেন, রবীন ব্যানার্জি, সম্ভবত শঙ্কর হালদারও করেছেন, এবং এরকম আরো অনেকে করেছেন, অর্ধেন্দু দা করেছেন, অনুপম পাল করেছেন, অর্ধেন্দু চ্যাটার্জি, অনুপম পাল, সুশান্ত মুখার্জি করেছেন। আমাদের ডাক্তার, মানে সুস্থায়ী কৃষির সঙ্গে সুস্বাস্থ্যের কি সম্পর্ক, সেই জায়গা থেকে ডাক্তার দেবাশিস বক্সী করেছেন, এরকম আরো অনেকে করেছেন। আমি সবার নাম হয়তো বলতে পারলাম না। যাই হোক, ইতিমধ্যে গত 9ই জুন আমাদের কলকাতার কালিকাপুরে দেবলদাদের একটা আশ্রম মতন আছে, সেখানে পূর্ণেন্দু দা এবং আরো অনুপম দা আরো অনেকে থেকে পরিতোষ বাবুর, এই ডক্টর পরিতোষ ভট্টাচার্যের এই প্রাকৃতিক চাষ ও জৈব চাষ এবং সুস্থায়ী কৃষি কি, কেন ও কিভাবে, সেই বইটি প্রকাশ করেছিলেন। তার মুখবন্ধটাও পূর্ণেন্দু দার লেখা। আমরা আমাদের সাধ্যমতো আজকের এবার এই মাসে ৪র্থ শনিবারের আলোচনা যাতে অনেকে আসেন, কৃষক বন্ধুরা এবং কৃষক সংগঠকরা এবং বিজ্ঞানীরা, গবেষকরা এবং অধ্যাপকরা, যাতে তাদের মধ্যে একটা এই নিয়ে মত বিনিময় হয়। আর ক্রেতা হিসাবে আমাদের মতনও কেউ কেউ এখানে এসে পড়েছি। তো বৃষ্টি ইত্যাদি ওয়েদার এসব অনেক ব্যাপার আছে, তা সত্ত্বেও আমরা একটু দেরিতে হলেও মোটামুটি এখন যা উপস্থিতি আছে আমরা আলোচনা শুরু করছি। পূর্ণেন্দুদাকে মাইক দিচ্ছি, হয়তো একটু ভূমিকা করে। আজকে প্রথম একমাত্র বক্তাই হচ্ছে পরিতোষ বাবু, তারপরে পূর্ণেন্দুদা তো চালাবেন এই আলোচনা। এখানে আরো অনেকে আছেন, আমি যাদের নাম একটু আগে উল্লেখ করেছি, যাদের নাম উল্লেখ করিনি অনেকেই আছেন, সুস্থায়ী কৃষি পরিবারের অনেকে এখানে আছেন এবং আপনারা আছেন। আজকে আমরা আগামী 1-1.5 ঘন্টা
এই বিষয়ের ওপরে ভালো একটা আলোচনা, আদান প্রদান, মত বিনিময়, সেটা সাক্ষী থাকবে। ধন্যবাদ। আচ্ছা, এই বইটার ইন্ট্রোডাকশন হিসেবে অল্প কিছু বক্তব্য রাখার জন্য আমি নাম ভুলে যাক, আমি তুলে দিচ্ছি। না, আমি বিশেষ কিছু তো স্যার স্যার বসে আছেন, তারপরে আরেক বসে আছেন স্যার, খুব তিনি উপবন্ধ লিখেছেন। হ্যাঁ, আমার আমি বইটার দিন সাথে তাকে বলে বাবুর কাছ থেকে আমি বাবুর সাথে কথা বলে বাড়িতে নিয়েছিলাম, কথাও বলেছিলাম, স্যারের সাথেও কথা বলেছিলাম। যেটা আমার যেটা মানে এটা কখনোই 5-7 দিনের পরে এটা পড়তে অন্তত মাস খানেকের উপর সময় লাগবে আমার। হ্যাঁ, এবং এটা পড়া মানে এক ঝলক পড়ে যাওয়ার নয়। প্রথম যারা বইটা পড়বেন বইটা নিয়ে আলোচনা করবেন, মানে যেমন আমরা গল্পের বই পড়ে যাই বা কোনো একটা প্রবন্ধ পড়ে যাচ্ছি, এটা ঠিক সেই ধরনের বই নয়। এটা হচ্ছে প্রথম বক্তব্য বইটা পড়তে। এই বইটা পড়তে গেলে আপনার সাধারণভাবে খাতা কলম নিয়ে বসতে হবে, মাঝে মাঝে একটু মাথা চুলকাতে হবে, কিছু নোট নিতে হবে, বইটার উপরে কিছু নোট লিখতে হবে। এরকম ভাবে পড়ার বই, অর্থাৎ গবেষণামূলক দৃষ্টিভঙ্গি থেকে বা আমি স্টাডি করছি একটা বিষয়ে, এইভাবে দেখতে হবে। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর যেটা আমার বলার আছে বইটার সম্পর্কে, সেটা হচ্ছে এই বইটা মানে একটা মানে কারায় পাঠক হতে পারে এইভাবে বইটাকে নির্দিষ্ট করে দেওয়া যাচ্ছে না। এটা একটা অসাধারণ ব্যাপার। অর্থাৎ যার যা দরকার তিনি সেই বইটা থেকে সেটা পাবেন। ধরা যাক একজন শুরু করা যাক একজন রাজনীতি, তিনি হয়তো এগ্রিকালচার নিয়ে বা কৃষি নিয়ে এবং সুস্থায়ী কৃষি নিয়ে বা জৈব চাষ নিয়ে যেটা বলবেন, কোনো একটা স্টেটমেন্ট দেবেন, কোনো একটা বিবৃতি দেবেন বা কোনো সাক্ষাৎকারে বা কোনো গেছেন একটা বসে থাকতে হয়েছে, আমি বলবো তিনি এই বইটা পড়েন, এটা সঙ্গে রাখুন, তাহলে আপনার বক্তব্য রাখতে সুবিধা হবে। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, ভারতবর্ষের অবস্থা, গোটা দুনিয়ার অবস্থা এবং আসলে সমস্যাগুলো একেবারে যাকে বলে মলিকুলার লেভেলে কোন জায়গাতে আছে, একদম অণুজীব বা অনুপরমাণু লেভেলে স্তরে সমস্যাগুলো ঠিক কোন জায়গায়, এটাও যদি বলতে হয় তাহলে এই বই বা এই বইতে সেই তার রেফারেন্স দেওয়া আছে। হ্যাঁ, সুতরাং এই বইটা তার দরকার। আর যারা মানে যারা সুস্থায়ী কৃষি মানে অভ্যেস করেছে, আমরা যারা যেগুলো কাজের মধ্যে রয়েছি, হাতে কলমে করি বা পাশে বসে থাকি, যেমন এখানে তো সবাই প্রায় রয়েছে এখানে পাশে, তাদের তো কাজে লাগবে। তারা তো মানে যাকে বলে রেডি একটা রেফারেন্স হিসেবে এই বইটাকে রাখবে, তাদের আরো কাজে লাগবে, কারণ তারা তো কাজটা করছেন এবং এখানকার রেডি রেফারেন্স পাচ্ছেন এবং বরং সেখান থেকে তারা আরো কোন জায়গায় যেতে পারেন সেগুলো নিয়ে তারা চর্চা করতে পারে। এটা দুটো তিনটে মেজর পার্ট করতে হবে। আর একটা হচ্ছে যে যারা গবেষণা করতে চান, এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফিল্ড মাঠ অভিজ্ঞতা, মাঠের অভিজ্ঞতা এবং তার সাথে বইয়ের মানে গবেষণাগারে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, হ্যাঁ, কোনো বিষয় নিয়ে বা কোনো ফসল নিয়ে অথবা মাইক্রোবায়োলজি নিয়ে যে কোনো কারণে তারা যা গবেষণা করছেন, তাদের ক্ষেত্রে এই বইটা একেবারে টেক্সট বুক হিসেবে প্রথমে পড়া উচিত, এটা আমার মনে হয়। মানে এই বইটা এমন একটা বই যেটা গ্রাজুয়েশন লেভেলেও পড়ানো যায়, পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও পড়ানো যায়, কিছু ভালো করতে পারবে। আমাদের অনেক সময় থাকে একটা বই আমরা সঙ্গে রাখতাম, আমি বলছিলাম যে সেই বইটাতে কি হয়, যতগুলো পেপার থাকে কোনো একটা বিষয়ের উপরে অনেকগুলো পেপার করতে হতো শেষ পর্যন্ত, মানে যারা অনার্স করে তারপরে যারা করছেন একটা বিষয়ের উপরে 12টা 15টা 20টা পেপার করতে হচ্ছে আলাদা আলাদা ভাগাভাগি করে, তার সমস্তটাই এখানে পেয়ে যাবে প্রাথমিকভাবে। এই বইটা এতটাই সমৃদ্ধ বই। আর বইটার ভেতরে কি লেখা আছে সে তো সুস্থায়ী প্রাকৃতিক চাষ, তার ইতিহাস থেকে শুরু করে যাবে। হ্যাঁ, ইতিহাস থেকে কি করে আছে আজকের দিনে সমস্যাটা ঠিক করতে, এটা বুঝতে গেলেও এই বইটা পড়তে হবে। এটা আমার সাধারণভাবে বইটা পড়ে মনে হয়েছে। আর বইয়ের ভেতরে কি লেখা আছে না মানে এই বিষয়গুলো নিয়ে লেখা আছে, সেটা নিয়ে আমি স্যারের সাথে কিছু বলবো, এত সাহস আমার এখনো হয়নি।
নমস্কার। নিয়মিত শুরুর সময় কয়েকটা কথা আমি বলে থাকি, আজকেও বলব। দেখুন, আমার যেটা মনে হয়েছে বইটা পড়ে, আমি যখন বইটা পড়ে শেষ করেছি, তাতে মনে হয়েছে যে স্যার আরো লিখলে বাড়বে। এটা হচ্ছে আমার একটা কথা। হয়েছে আমার অনুভূতিটা এরকম, প্রায় সবই তো লিখেছে, কিছুই বাদ নেই। এই অনুভূতিটাও আমার হয়েছে। এর মধ্যে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে জৈব চাষ, প্রাকৃতিক চাষ এবং সুস্থায়ী কৃষি, এ সম্পর্কে যা যা প্রশ্ন হয় স্যার সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে, যত ধরনের প্রশ্ন আছে। একজনের ক্ষেত্রে এটা পরিষ্কার হবে যে জৈব চাষ কাকে বলে। ধরুন, একটা বিষয়ে যখন আপনি 20টা ডেফিনেশন পান, তার মধ্যে থেকে আপনি কোনটা বেছে নিতে পারবেন, আর স্যারের নিজেরও একটা দেওয়া থাকে আছে, সেটা স্পষ্ট। বিশ্বব্যাপী এই বিষয়ে যে চর্চা, তার একটা ইতিহাস তিনি তুলে ধরেছেন। এখানে কেউ এইটা বলে পার পাবে না যে এটা আমি করেছি, তার কারণ সেই বিজ্ঞানীদের ছবি সহ গোটা ইতিহাসটা আমি আলোচনা করেছি। তাহলে ইতিহাস আছে, অর্থনীতি আছে, সমাজ আছে, দর্শন আছে, যা যা থাকা সম্ভব এই বইটার মধ্যে সবটাই আছে। এবং এটাও আছে যে শেষ বিচারে দর্শন ছাড়া আমরা ঠিক লক্ষ্যে পৌঁছতে পারি না। উনি তর্ক করেছেন নিজের সাথে নিজে, এবং সেই তর্ক করে সব জায়গাতে একটা সিদ্ধান্তে পৌঁছতে চেয়েছে। পাশাপাশি আমার যেটা মনে হয়েছে 400 পাতার এই ধরনের বই আমি খুব কম দেখেছি। ইংরেজিতে অনেক বই আছে, 400 পাতার উপরেও আছে। বাংলায় ডক্টর রঞ্জন বিশ্বাস ছাড়া তার এই বিষয়ে 2টো ভলিউমের বই আছে, এবং সেটা 800-900 পাতা হবে, 2টো মিলিয়ে। কিন্তু সেখানে আপনি যা চাইবেন তা পাবেন। আমি হলফ করে বলতে পারি, এখানে আপনি যা চাইবেন প্রায় সবটাই পাবেন। এই বইয়ের ভাষা, যিনি লিখছেন তিনি জানেন তাদের জন্য লিখছেন, এবং সেই ভাষাটা, বিশেষ করে ওনার যে ভাষা, সেই ভাষাটা একেবারে সাধারণ চাষি থেকে যারা গবেষণা করবেন সবার পক্ষে বোঝা সম্ভব। যারা মনে করেন আমি জানি, তাদেরও বলবো তারা আরেকবার জানলে কোনো অসুবিধা হবে না, আরেকবার বইটা পড়ে। যত ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো কালেক্ট করে উনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলো উনি পেয়েছেন বিভিন্ন ধরনের, যে এই ধরনের কাজ যারা করে তাদের কাছ থেকে। কৃষকের প্রশ্ন আছে, আপনাদের অনেকের প্রশ্ন আছে, নানাভাবে। ওনার সব থেকে যেটা আমার বলবো বইটার সৌন্দর্য, সেটা হচ্ছে যে উনি লিখছেন একা, কিন্তু সেটা হয়ে উঠছে যৌতুক। এটা হচ্ছে ওনার লেখার সব থেকে বড় চাপ। এবং এটাও যে জৈব চাষ, যৌথ চারা হয়, এটাও উনি লিখেছেন।
কিন্তু এই যে লেখার বিষয়টা, সেখানে কোনো পাণ্ডিত্য আপনি পাবেন, অথচ পুরোটাই পাণ্ডিত্যের কথা। আপনার এর মধ্যে আমি যেমন ধরুন, বায়ুমণ্ডল তাকে বলে, এইটা ওনার এই বইয়ে যত সহজভাবে 3-4 লাইনে বুঝেছি, এটাই আগে আমি বুঝতাম না। এইটা হচ্ছে এই বইয়ের বিভ্রাট। দ্বিতীয় হচ্ছে, যেটা শুধু বায়ুমণ্ডল বলে না, ধরুন নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন ডাই অক্সাইড, যা যা বিজ্ঞানের বিষয়, সেগুলোকে সাধারণ অভিজ্ঞতার শ্বাসকলন যেমন করছে, পাশাপাশি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটা একেবারে বৈজ্ঞানিক ভাষায় থাকছে। এইটা আমরা এই বইটায় এক্সট্রা একটা জিনিস পাবো, আমাদের যা জানা দরকার প্রায় সবটাই এর মধ্যে পেয়ে যাবে। এই বইয়ের আরেকটি বিষয় হচ্ছে বিনয়, যে এরকম একজন পণ্ডিত লোক এই বইটা লিখেছে, সেখানে আমি আমার এই বিষয়টা প্রায় নেই। বইটা লেখার ক্ষেত্রে যুক্তি, প্রতিটি ক্ষেত্রে যুক্তিকে প্রতিষ্ঠা করছে এবং এটা চ্যালেঞ্জ করে করছে যে আমি জৈব চাষের পক্ষে এবং সেটা আমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি। এই চ্যালেঞ্জ উনি রেখেছে এবং সেটা লিখেছে। তার পাশাপাশি হচ্ছে যে একজন মানুষের কতটা নিষ্ঠা থাকলে এই বয়সে এই বিষয়ে এই লেখা লিখতে পারে। ভীষণ কঠিন বিষয়, আমি আগেও বলেছি, এখন সহজ বিষয় না। সেই বিষয়টাকে এত সহজ করে লিখেছে যে আমরা সবাই বুঝতে পারব। এর সাথে সাথে হচ্ছে নিষ্ঠা, সারা জীবনের যে নিষ্ঠা, সেই নিষ্ঠাটাকে উনি এখানে ঢেলে দিয়েছে পুরোটা। এটা পড়লে সেটাও আমরা বুঝতে পারব। দেশের অবস্থা, বিদেশের অবস্থা, মানে বিশ্বের অবস্থা, অর্থনীতির দিক থেকে কি, জমির দিক থেকে কি, কত জমিতে চাষ হচ্ছে, আপনি এক কথা এখান থেকে জেনে যাবেন আমাদের রাজ্যে, ভারতবর্ষে এবং গোটা বিশ্বে। কোথায় কি ধরনের চাষে কি ধরনের ক্ষতি হচ্ছে, কি করলে লাভ হতে পারে, সেটা গোটা বিশ্ব এখান থেকে পেতে পারে। এই বইটা ইংরেজিতে হলে আরো অনেক লোক পড়তে পারবে এবং বুঝতে পারবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, কারণ তাহলে আমার কথা শেষ হবে। আমি স্যারের হাতে তুলে নিচ্ছি, তিনি তার এই বইটা সম্পর্কে কিছু বলবেন। সবাইকে বর্ষায় স্বাগত। আর ঘটনাটা হচ্ছে, শুরু করার আগে একটা সূচনাতে বলা দরকার, আমি যাদের সঙ্গে বসে আছি তাদের সঙ্গে বসার জন্য আমি খুবই গর্বিত। শ্রদ্ধেয় শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়, যার একটি লেখা আমাকে উৎসাহিত করেছিল এই বইটি লিখতে। উনি বলেছিলেন আমাকে একটা বই দেওয়ার সময়, আমার আত্মকথা, আপনার কাছে আমি কিছু আশা করি। সেটা আমার মাথায় ঘুরছিল কিভাবে কি করতে পারি, বয়সও তো হচ্ছে, আর সঙ্গে আছেন সাংসদ দোলা সেন। এত অহংকার শূন্য মানুষ আমি খুব কম দেখেছি।
প্রতিটি কাজে নিজেকে এগিয়ে নিয়ে এসে সব কাজ করা। আর অধ্যাপক শ্রীকৃষ্ণেন্দু আচার্যের সঙ্গে আমার বহুদিন ধরেই আলাপ, ওনার সাহচর্য পেয়েছি। আমাদের দুজনের কমন ফ্রেন্ড ডক্টর বিশ্বজিৎ বেরা, যিনি টি বোর্ডের ডাইরেক্টর রিসার্চ ছিলেন, আমরা একসঙ্গে নর্থ বেঙ্গলে গিয়ে হয়েছি, জেনেছি ওনার অনেক কথা। আর যার সঙ্গে থেকে আমি সবসময় উৎসাহ পাই, উদয় ভানু রায় আমার বন্ধু, যিনি ওয়েস্ট বেঙ্গলে অর্গানিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন। আর যার কথা না বললে চলে না, সে হচ্ছে শ্রী অভিজিৎ কুণ্ডু, যিনি বাঁকুড়া থেকে এসে আমাকে ফোন করে বলেছিলেন আপনার বইটা কিভাবে পাবো। সুতরাং এই সুন্দর পরিমণ্ডলে আমি বলতে পারছি এটা একটা আমার ভাগ্য ভালো। আর এই শেষ বয়সীকে কাউকে পাত্তা দেয় না, আর আমি যে পাত্তা পাচ্ছি, এই পাত্তা পাওয়াটাও কিন্তু খুব নিজের কাছে লোভনীয়, আকর্ষণীয়। আর প্রশ্নটা হচ্ছে সুস্থায়ী কৃষি কথাটা যেমন শুনতে ভালো কিন্তু খুব কঠিন। যেমন আজকে মেঘ পড়েছে আকাশে, আমাদের দেশে কৃষির ওপর কিন্তু মেঘ পড়ে আছে। আমার 24 তারিখে আমার নিজের ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের যিনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফাউন্ডার ডক্টর পি.কে. সেন, তার মেমোরিয়াল লেকচার দেওয়ার জন্য আমাকে ডেকেছিল। আমি সব বুঝিয়ে বললাম, অনেকেই মানল আমার কথা, কিন্তু তার মধ্যে যিনি সিনিয়র অধ্যাপক তিনি বললেন অর্গানিক এবং প্রাকৃতিক হবে না, এই ধানে 120 কেজি নাইট্রোজেন পার হেক্টর দেওয়ার দরকার, সেটা দেবে কোত্থেকে এরা। সুতরাং ওটা একটা সংশয়। আর একটা সংশয়, আমি গোবরডাঙ্গাতে গিয়েছি, একজন চাষির সঙ্গে আমি খুব ঘরোয়াভাবে কথা বলছিলাম যে আপনি জৈব চাষ করতে আগ্রহী? বলে হ্যাঁ আমি খুবই আগ্রহী। আপনি করেছেন কখনো? বলে হ্যাঁ করেছি। কেমন? খুব ভালো। এখন করেন? না। বলে কেননা আমার আত্মবিশ্বাস ফিরে পাই না। তার মানে দুটো জায়গায়, একটা হচ্ছে যারা উপরে বিজ্ঞানী তারাও আত্মবিশ্বাস পাচ্ছেন না যে এই জৈব প্রাকৃতিকটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা, আর যারা কৃষক তারাও কিন্তু সবাই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন না যে এই জৈব প্রাকৃতিক চাষ নিয়ে কত দূর তারা এগোবে। তো আমি জীবনে প্রায় 50টা বছর এই কৃষির সঙ্গে সরাসরি না হলেও নানাভাবে যুক্ত। কাজ শুরু করেছিলাম স্কুল মাস্টার হিসেবে, তারপর মাইক্রোবায়োলজিস্ট বললাম স্টেট ডিপার্টমেন্টে, সয়েল কেমিস্ট ছিলাম, সেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে গেলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আমি এক্সটেনশনে কাজ করেছি, সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট রিসার্চের কাজ করেছি, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করেছি, ডাইরেক্টর অ্যাডিশনাল কমিশনার, এফএও প্রজেক্ট কোঅর্ডিনেটর। তারপরে আমি রিটায়ারমেন্টের পর এমইটি ইউনিভার্সিটি নয়ডাতে 5 বছর ছিলাম, সেখানে ডিবিটি, ডিএসটি, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর প্রজেক্ট, রিসার্চ প্রজেক্ট, সেগুলো কাজ করেছি। তার মানে আমি বলতে চাইছি কি অ্যাডমিনিস্ট্রেশন, কি রিসার্চ, কি এক্সটেনশন, কি প্রমোশন, সমস্ত জায়গাটা আমার দেখা হয়েছে। এবং এই দেখাটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। সব দেখাটাই যে সার্থক বা সত্যি তা নয়, কেননা আমার দেখার মধ্যে অনেক ভুল ভালো থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি যেটা দেখেছি, যা জেনেছি আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে সেটা শেয়ার করব, এবং আমি সেটা শেয়ার করার চেষ্টা করেছি এই বইটার মধ্যে দিয়ে। এই 400 পাতার বইয়ে আমাকে অহরহ যিনি প্রেস থেকে আমাকে খুব দেখাতে আসতেন তিনি আমাকে গালাগাল দিতেন, এত বড় বই লেখার কি কোনো দরকার ছিল? আমি 1 বছর 1.5 বছর আগে আমি আমার ম্যানুস্ক্রিপ্ট দিয়েছি, আর সে বলছে আমি যদি একটা গল্প উপন্যাস এই পেশে ছাপাতাম আমার 3 মাসের মধ্যে হয়ে যেত। আপনার এই সমস্ত টেকনোলজি, এতে আমার অনেক কাজ বেড়ে গেছে। তবে গালাগাল শুনেছি, কারণ তার চাপটা আমি বুঝি, কিন্তু যে চাপটা আমার বোঝা সবচেয়ে দরকার, এবং সেটা হচ্ছে
যে এই বর্তমান যে কৃষি সংকট চলছে সেখান থেকে আমরা কি করে এগিয়ে যাব। গত ৭৫ বছরে জমির উর্বরতার যে কার্বন 1% থেকে 0.3% নেমে এসেছে। জমিতে কার্বন কিন্তু নেই। আর একটা কঠিন জিনিস হচ্ছে যে ফার্টিলাইজার আমরা বিগত ৭৫ বছরে ৪৫০ গুণ বাড়িয়েছি, আর খাদ্য বেড়েছে মাত্র ৫.৫ গুণ। ৫.৫ গুণ খাদ্যের জন্য আমরা ৪৫০ গুণ রাসায়নিক সার দিচ্ছি, এবং সেই রাসায়নিক সার নিয়ে যারা গর্ব করছে, আমি নিজে একটা সময় কাজ করেছি গাজিয়াবাদে। আমি জৈব কৃষি দেখতাম সকালবেলার দিকে বসে, আর দুপুরবেলায় কৃষি ভবনে গিয়ে বসে আমি সেখানে দেখতাম কি করে রাসায়নিক সারটাকে কোয়ালিটি কন্ট্রোল, কি করে সাপ্লাই, কি করে বিভিন্ন স্টেটে ডিস্ট্রিবিউট করা যায়। দুটো জিনিসকেই আমি দেখেছি একই মিনিস্ট্রির আন্ডারে। সুতরাং আমি বুঝতে পেরেছি কি অবস্থা হচ্ছে। আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম তখন 4টে ফার্টিলাইজার ছিল, অ্যামোনিয়াম সালফেট, ডিএপি, সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া। আর এখন 110 রকমের ফার্টিলাইজার, সিঙ্গেল ফার্টিলাইজার, কম্পাউন্ড ফার্টিলাইজার, কমপ্লেক্স ফার্টিলাইজার, ফর্টিফাইড ফার্টিলাইজার, মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, সাইট্রেট সলিউবল ফার্টিলাইজার, কত না একটা কেমিক্যাল লবণ। অথচ আমাদের কি আছে? আমাদের কিচ্ছু নেই। আমরা 7.5 মিলিয়ন টন রক ফসফেট ইম্পোর্ট করি, আমরা ইউরিয়া ইম্পোর্ট করি, আমরা অ্যামোনিয়া ইম্পোর্ট করি, ফসফরিক অ্যাসিড ইম্পোর্ট করি, ন্যাপথা ইম্পোর্ট করি। যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সঙ্গে বিয়ে দিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, হাইড্রোজেন যদি নাই আসতো তাহলে এই বিয়েটা হতো না, অ্যামোনিয়া পেতাম না। এবং সেই এত যে জিনিস আমরা ইম্পোর্ট করি, শুধু তাই নয়, যে পয়সায় চাষি সার কেনে সেই পয়সাটা যাতে সাধারণ থাকে তার জন্য যে সাবসিডি অ্যামাউন্ট, সেই সাবসিডি অ্যামাউন্ট হচ্ছে এই 2-3 বছর আগেও ছিল 2 লক্ষ কোটি টাকার উপর। এখন সেটা একটু কমে 1.75 লক্ষ কোটি টাকা হয়েছে। তাহলে এই কোটি কোটি টাকা আমরা সাবসিডি দিচ্ছি, ফরেন এক্সচেঞ্জ খরচা হয়ে যাচ্ছে। তবুও কিন্তু আমাদের যারা এগ্রিকালচার পলিসি মেকার তারা বলছে সাস্টেনেবল এগ্রিকালচারে এই কেমিক্যাল ফার্মিংটাই, এই ইন্টেন্সিভ ফার্মিংটাই দরকার। কিন্তু আমরা এই ইন্টেন্সিভ ফার্মিং এ কি পেলাম? এক গাদা হেভি মেটাল সারের মাধ্যমে ফুড চেনের মধ্যে ঢুকে পড়ছে, বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক বা জীবাণুনাশক যে সমস্ত পদার্থ মাটিতে দিচ্ছি প্ল্যান্ট প্রোটেকশন মেজার হিসেবে, সেইগুলো ফুড চেনের মধ্যে ঢুকে যাচ্ছে। আর আমাদের সেই খাবার খেয়ে আমাদের শরীর, স্বাস্থ্য সবকিছু নষ্ট হতে বসেছে। কিডনি ড্যামেজ, ক্যান্সার হচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লেন চলে এসছে, চামড়ার ক্ষতি হচ্ছে, কি না হচ্ছে। শুধু আমরাই নয়, বায়োডাইভার্সিটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। মৌমাছি আর আসছে না, পাখিকে আর পাওয়া যাচ্ছে না। যে সাপ ব্যাং যারা ঘুরে ঘুরে সমস্ত এই পোকা পতঙ্গ এগুলোকে ম্যানেজ করতো, তারা নেই। আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবদেরকে হারিয়ে ফেলেছি, এই বায়োডাইভার্সিটি যে লস হয়ে গিয়েছে। সুতরাং প্রকৃতি এখন খুব খারাপ দিকে আছে। নেচারকে আঘাত দিয়ে কোনো কিছু করা ভালো নয়। নেচার যদি আঘাত পায়, নেচার কিন্তু রিটার্ন দেবে, এবং সেই নেচার রিটার্ন দিতে শুরু করে দিয়েছে অলরেডি। নেচার কিন্তু এই যে আমরা 330 মিলিয়ন টন ফুড গ্রেন প্রোডাকশন করছি আজকে, কিন্তু কি অবস্থাটা দাঁড়িয়েছে? বিগত বেশ কয়েক বছর আগেও 1 কেজি সার দিয়ে প্রায় 20 কেজি ফুড গ্রেন পাওয়া যেত, আর এখন 1 কেজি সার দিয়ে 2 কেজি ফুড গ্রেন পাওয়া যায়, আর আগামী 5 বছর 6 বছর পরে তাও পাওয়া যাবে।
তাহলে এই সার নিয়ে এত গর্ব কিসে? কীটনাশক পদার্থ নিয়ে এত গর্ব কিসে? আমাদের সুস্থায়ী কৃষি করতে গেলে এই অস্থায়ী ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। এটাই সুস্থায়ী কৃষির নামে সারা বিশ্বে যা চলছে কোনটাই সুস্থায়ী নয়। হাইলিং ভ্যারাইটি, যেটা নিয়ে প্ল্যান্ট ব্রিডার বা জেনেটিক্স যারা করেন তাদের যে গর্ব, তাদের উপর চাপ রয়েছে যে তুমি এমন একটা ভ্যারাইটি বার করো যেখানে সার বেশি খায়। তার ফলে হচ্ছে কি, সমস্ত প্ল্যান্ট ব্রিডারের লক্ষ্য হচ্ছে ওইভাবে ক্রসিং করা যে ক্রসিং এর মধ্যে ফার্টিলাইজার রেসপন্সিভ ক্রপটা পাওয়া যাবে। যত ফার্টিলাইজার রেসপন্সিভ ক্রপ পাওয়া যাবে তত সেইগুলোকে বলা হবে চাষিদেরকে নিতে, এবং আমরা সারের যে মার্কেটিং বাজার সেটা তৈরি করব। 177খানা কোম্পানি বাজার চালাচ্ছে এবং 4টে কোম্পানি সমস্ত প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালস এর, এই বায়ারের কোম্পানি, মনসান্টো, এরা 4টে কোম্পানি এরা পেস্টিসাইডের ব্যবসা চালাচ্ছে। আপনারা গ্লাইফসেট যে আগাছা নাশক সেটা দিয়ে বিভিন্ন ফরেন কান্ট্রিতে ওরা এটা দেয়, কিন্তু এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে এটা কার্সিনোজেনিক, ক্যান্সার হতে বাধ্য। কিন্তু ইম্পোর্ট করছে আমরা যে লেন্টিল, সেই লেন্টিলে কিন্তু এই ধরনের গ্লাইফসেট প্রচন্ড ভাবে ইউজ করা হচ্ছে। আমরা জানি না আমাদের অজান্তে আমরা কি খাচ্ছি। সুতরাং আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আবার সঙ্গে সঙ্গে এটাও ঘটনা যে এটা থেকে উত্তরণের পথ কি। আমি এই বইটাতে শুরু করেছি আমার নিজের প্রশ্ন থেকে, যে মানুষ তুমি কবে কৃষিকাজ শুরু করলে? বললো আগে তো কৃষিকাজ শুরু করিনি, আগে ছিল ভেজিকালচার। শিকার করতাম, গাছে গাছে ঘুরতাম, তীরধনুক ছিল সেইগুলো দিয়ে শিকার করতাম, এইভাবে খাওয়া চলতো। এবং দেখলাম ভেজিকালচারে আমাদের লাভ আছে, তাই ভেজিকালচার শুরু করলাম। পরে এরাই 10,000 বছর আগে নিওলিথিক পিরিয়ডে ওরা ঠিক করলো আমরা এগ্রিকালচার করব, কৃষিকাজ। এবং এই যে এরিয়ানের কথা বলি, আর্যদের কথা বলি, কেউ বলে এরা আগে থেকে এখানে ছিল, কেউ বলে বাইরে থেকে এসছে। আমাদের মেনে নেওয়া যায় শেষ কথাটা যে এরা বাইরে থেকে এসছে। এরা কিন্তু আমাদের যারা প্রাচীন, যারা অনার্য যারা ছিল, যাদেরকে অনার্য যারা বলতো, তারা কিন্তু এগ্রিকালচারটা জানতো, আর এই আর্যরা তাদের কাছে শিখেছে। কিন্তু শেখার আগে যখন এরা ঢুকছে, তখন এই আমাদের অনার্যদের যে সমস্ত বিভিন্ন ধরনের বাড়ি, ঘর, প্রাসাদ, এগুলোকে ভাঙতে 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 ঢুকেছে। এই জন্য এদেরকে বলা হতো পুরন্দর, অর্থাৎ বিভিন্ন পুরকেরা নষ্ট করতে করতে ঢুকেছে। তারপরে আস্তে আস্তে সভ্যতা বেড়েছে, আমরা মৌর্য সাম্রাজ্যে এলাম, আমরা অন্যান্য সিভিলাইজড এতে এলাম, বিভিন্ন মুনি ঋষি এলে, চাণক্য, সুরবলা, বিভিন্ন ঋষি তারা তাদের বৃক্ষ আয়ুর্বেদ বলে তারা একটা বই কন্টিনিউটি রেখে গেছেন, লিখে গেছেন কিসে কি হয়, পঞ্চগব্য, অমৃতপানি, সঞ্জীবনী, কুনাপাজারা, এই সমস্ত কথা লিখে গেছে। ওয়াইএল নেনে এক্রিস্যাট আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানীতে বিখ্যাত প্যাথোলজিস্ট ছিলেন। তিনি রিটায়ারমেন্টের পর এগ্রি হিস্ট্রি সোসাইটি, যেখান থেকে গোলা দিয়ে এলেন ফিরে হায়দ্রাবাদ থেকে, সেই জায়গায় ওনার এই অর্গানাইজেশনটা তৈরি। তিনি গবেষণা করে দেখিয়েছেন এই বৃক্ষ আয়ুর্বেদ। তিনি একটা কপি পেয়েছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে, এখানে বেশি ছিল না, ওখান থেকে তিনি নিয়ে এসছেন। তিনি দেখিয়েছেন যে দেখুন আমরা আমাদের নিজেদের দেশের শিক্ষাটাকে নষ্ট করে দিয়েছি। আমরা কেউ বুঝতে পারিনি যে আমাদের শিক্ষার কত দাম আছে। যখন ব্রিটিশরা এলো তখন থেকে আমরা বিদেশি শিক্ষা, ওরা বোঝালো তোমাদের কোনো জ্ঞান নেই, তোমরা কিচ্ছু জানো না, সব জানি আমরা। এই যে সব জানতার দল এলো, ওই সব জানতার দল এলে ওরা কি করতে লাগলো, ফার্টিলাইজারটা কি করে ঢোকানো যায়, ইন্দো জার্মান ফার্টিলাইজার, ইন্দো ব্রিটিশ ফার্টিলাইজার, আমেরিকান ইন্দো কম্বিনেশনে ট্রেনিং সেন্টার, অত ট্রেনিং দিতে লাগলো
এইসব জিনিস ব্যবহার করো, এইসব জিনিস ব্যবহার করো। আমরা আস্তে আস্তে ওয়েস্টার্নাইজড হয়ে গেলাম, আমাদের লাইব্রেরি ওয়েস্টার্নাইজড বুকে ভর্তি হয়ে গেল, আমাদের নিজস্ব যে বই কারোর কাছে নেই। এই কৃষি পরাশর অনেক কথা লিখে দিয়েছিলেন, সেই কথাগুলো কিন্তু আমরা এখন মাথার মধ্যে রাখি না, আমরা রাখি হচ্ছে বাইরের কথা, যা যা ওরা বলেছে। ঠিক আছে, একটা নলেজ এক্সচেঞ্জ করা দরকার, কিন্তু অ্যাট দি এন্ড বোঝা দরকার আমরা হারাচ্ছি তো না তো কিছু। কৃষ্ণেন্দু স্যার জানেন এই 133 না 135টা এলিমেন্ট আছে পিরিয়ডিক টেবিলে। আগামী দিন আসছে সে বলবে ও ইফকোকে কোনো দরকার নেই, ইফকো মাত্র 15টা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে ফার্টিলাইজার দিচ্ছে, আমার কাছে 20টা মাইক্রোনিউট্রিয়েন্টের ফার্টিলাইজার আছে। সঙ্গে সঙ্গে আর একটা কোম্পানি চলে এলো, বলে ওরা কি বলছে, আমার কাছে 35টা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তার মানে আগামী দিন কি খারাপ হয়ে আসছে ভাবুন। সয়েলের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল, যারা নিজে নিজের সয়েল ফার্টিলিটি বাড়িয়ে রাখছিল, সয়েল হেলথটাকে মেনটেন করছিল, তারা একেবারে নিঃশেষিত, তারা একেবারে হারিয়ে গেছে। তাহলে এদেরকে নিয়ে সুস্থায়ী কৃষি কখনো হয়? আর আমরা যে সমস্ত রিসার্চের ডেটা পাবলিশ করছি সব হচ্ছে কি এগ্রিকালচার রিসার্চ ফার্ম, যেখানে ফার্টিলাইজার দেওয়া হয়। বিদেশিরাই অ্যানালিসিস করে বলেছেন যে অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং এর প্রোডাকশন বাড়ে কি কমে সেটা কম্পেয়ার করা কনভেনশনাল ফার্মিং এর পক্ষে সাথে কঠিন। এই কারণে দুটো আইডেন্টিক্যাল সিচুয়েশনে কখনো ট্রায়ালটা করা হয় না, এক্সপেরিমেন্ট করা হয় না। সুতরাং এই যে ব্যাপারটা সবাই বলছে যে ইল্ডে অর্গানিক ন্যাচারাল ফার্মিং, অর্গানিক ফার্মিং এ ইল্ড রেসপন্স পাওয়াদের বেশ কঠিন, 20%, 26% ইত্যাদি ইত্যাদি, এরকম ডিফারেন্স আছে। অর্থাৎ কনভেনশনাল ফার্মিং এর সঙ্গে এখন পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু কেউ কেউ আবার বলছে, যাদের আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান সয়েল সায়েন্স ভোপাল ICR এর অর্গানাইজেশন, তারা দেখেছে কয়েকটা ক্রপ সুন্দরভাবে রেসপন্স করে। ইকরিসাকে ডক্টর ওপি রুপেলা ফার্মার্সদের সঙ্গে ডাইরেক্টলি কাজ করতে, ওপি রুপেলা বলেছেন যে না, সম্ভব, সাস্টেনেবিলিটি আনা সম্ভব এই অর্গানিক ফার্মিং এর মাধ্যমে, ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে, যদি ঠিক মতো করা যায়। এই যে ঠিক মতো যে করা যায়, এই জন্যই এই বইটা লেখার প্রচেষ্টা। বহু বই আছে, তাদের হয়তো দেখবেন আমি বইটা খুলে লেখা আছে অমৃতবাণী কি করে বানাবে, সঞ্জীবনী কি করে বানাবে, পুনা বাজারে কি করে বানাবে, কিভাবে দেবে। কেউ দেখবেন লেখা আছে আগে কত ভ্যারাইটি ছিল, সেই ভ্যারাইটিগুলো আমরা হারিয়ে ফেলেছি, রাধা তিলক, দুধের স্বর বা কনকচূড়া, এই সমস্ত চালের নাম, নানা রকমের নাম। কিন্তু যে সবটা যে দেখা, এটা একটা হলিস্টিক ম্যানেজমেন্ট। শুধু অর্গানিক, শুধু বীজ দিয়ে হবে না, শুধু জমি দিয়ে হবে না, শুধু সার দিয়ে হবে না, শুধু শস্য প্ল্যান্ট প্রোটেকশন দিয়ে হবে না, শুধু বাজার দিয়ে হবে না, শুধু সম্প্রসারণ দিয়ে হবে না, সবকিছুকে একটা জায়গায় নিয়ে এসে বুঝতে হবে। স্যার বলেছেন যেটা, ইতিহাসকে বুঝতে হবে, সমাজতত্ত্বকে বুঝতে হবে। এই যে আমরা বাজারটা করছি, বহু লোক আমরা জিজ্ঞেস করেছি অর্গানিক হাটটা দারুণ হয়েছে, আমি নিজেও জিজ্ঞেস করেছি। আবার আমি নিজেই নিজেকে প্রশ্ন করেছি, এমন তো নয় যে এর মধ্যে বেনজল ঢুকে গেছে। নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন, যদি নিজেরা নিজেদের প্রশ্ন করে সুখী হন যে না বেনজল ঢোকেনি, আমরা গ্যারান্টি দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে আপনারা সঠিক জায়গায় আছেন। যদি তা না হয়, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল বাজারের মধ্যেও নিয়ে আসা দরকার। অন্তত একজন গার্ড থাকা দরকার, যে গার্ড বলবে এই যে জিনিসটা আসছে সেটা একেবারে ন্যাচারাল বা অর্গানিক, কোনো ভেজাল মেশানো নেই। এমন নয় রাতের বেলা ডিএপি স্প্রে করে দিয়েছে, এখানে চলে এসছে, কেউ তো দেখতে পাচ্ছেন আপনার ডিএপি স্প্রে করা আছে। তাহলে যে কনজিউমার, আজকে যে কনজিউমার ওরিয়েন্টেড যে অর্গানিক মার্কেট তৈরি হয়েছে, কনজিউমার যদি আজ ঠকে যায় কাল কিন্তু আসবে না। সে একই কথা, সংসার সুখে হয় রমণীর গুণে, জৈব বাজার সুখে হয় বাজারের গুণে। এই বাজারিরা যদি ঠিক মতো না জায়গায়, সঠিক জায়গায় থাকে, তাহলে কিন্তু কৃষকও কিন্তু তার শ্রদ্ধা পাবে না। এটা যেন না হয় যে
ফোরেদেরকে বাঁচাতে গিয়ে, ফোরেদের হাত থেকে কৃষককে রক্ষা করতে গিয়ে আমরা সেকেন্ড ফোরে যেন না হয়ে যায়। অর্থাৎ কৃষকরা ওখানেও দাম পাচ্ছে না, এখানেও দাম পাচ্ছে না, এখানে কিছু লোক গোষ্ঠীবদ্ধ হয়ে তারা কিছু লাভ করছে, এটা যেন না হয়। জৈব ন্যাচারাল বা এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজারে ট্রেসিবিলিটি। কোত্থেকে এসছে, এটা কি সত্যি ওই জায়গা থেকে এসছে যেখানে কোথাও কোনো কিছু দেওয়া হয়নি? আমি একটা আমার অভিজ্ঞতার গল্প বলি। আসামে একটা চা হতো, চা পাঠানো হয়েছে, সে চাটা রিজেক্ট হয়ে চলে এসছে ফরেন থেকে। কেননা ওখানে টক্সিক সাবস্টেন্স পাওয়া যাচ্ছে, রেসিডিউ পাওয়া যাচ্ছে। ভেবে পাচ্ছেন ওরা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে। দেখা যাচ্ছে যে আসামে লোকাল মিউনিসিপ্যালিটি ওরা ডিইটি স্প্রে করেছিল, এবং ডিইটি স্প্রে করতে গিয়ে ওই ডিইটি স্প্রে চলে এসছে চায়ের বাগানে, এবং ওই চায়ের বাগানে চলে আসাতে চা পাতা টক্সিসিটি হয়ে গেছে। সুতরাং অর্গানিক স্ট্যান্ডার্ডে কিন্তু কখনই বলা হচ্ছে না যে তুমি এটা টেস্ট করো, ওরা সিস্টেমটাকে দেখে তুমি অর্গানিক্যালি প্রডিউস করছো কিনা, তোমার সিডটা অর্গানিক কিনা, তোমার সয়েলটা অর্গানিক্যালি ম্যানেজ কিনা, এইগুলো দেখে। কিন্তু টেস্টের কথা কিন্তু বলা নেই। কিন্তু যদি কখনো কোনো সমস্যা আসে তাহলে কিন্তু টেস্ট করতে বাধ্য। তখন কিন্তু ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট এমআরএল এর ওপর যদি চলে যায় তাহলে মুশকিল হয়ে যায়। এই যে অর্গানিকের মধ্যে যে হেভি মেটাল আসে না, এই যে পোল্ট্রি সার বা বিভিন্ন জৈব সার, এর মধ্যে কিন্তু হেভি মেটাল আছে। এই যে টক্সিসিটি রেসিডিউ লিমিট, এটি অর্গানিকে নেই, সবটাই আছে, অর্গানিকেও আছে, কিন্তু কম আছে। এই যে আমি নিম দিচ্ছি, নিমের মধ্যে অ্যাজ এ ডাইরেক্টিভ, তার কি একটা টক্সিসিটি নেই? সে যদি টক্সিক হয় তাহলে সে তার টক্সিক রেসিডিউ তো জমা হবে মাটিতে, কিন্তু সেগুলো বায়োডিগ্রেডেবল। মানে যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সময় আমাদের পিসিএনডি, পেন্টাক্লোরোনাইট্রোবেনজিন দিতাম। পেন্টাক্লোরোনাইট্রোবেনজিন খুব একটা টক্সিক ছিল, ফাঙ্গিসাইড, কিন্তু সয়েলে দেওয়ার পর 7 দিন বাদে মাইক্রোবসরা ওটাকে ডিকম্পোজ করে দিত, পেন্টাক্লোরো অ্যানিলিনে কনভার্ট করে দিত। পেন্টাক্লোরোনাইট্রোবেনজিন টক্সিক, কিন্তু পেন্টাক্লোরো অ্যানিলিন টক্সিক নয়। সুতরাং বায়োডিগ্রেডেবল যদি হয় তাহলে টক্সিসিটি কমানো যেতে পারে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো ঠিক কিভাবে 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 সম্ভব। সুতরাং আমি যেটা মনে রাখি, ওই যে রাসায়নিক সারের কথা যারা বলে বা ইন্টেনসিভ ফার্মিং যারা কথা বলে, তারা আমাদেরকে উপহাস করে। তারা বলে জমিতে দিতে হবে 10 টন ফার্মিয়ার ম্যানুয়ার পার হেক্টর। 1 কেজি ফার্মিয়ার ম্যানুয়ার বা 1 কেজি ভার্মি কম্পোস্টের দাম ধরুন 5 টাকা। 1000 কেজিতে 1 টন, কেন 5000 টাকা। 10 টন মানে 50,000 টাকা। একটা স্মল ফার্মার, একটা মার্জিনাল ফার্মারের পক্ষে কি সম্ভব এই জৈব সার কিনে দেওয়া? তার থেকে তো কৃষ্ণেন্দু স্যার যেটা বলছেন জীবাণু সার, সেটা খুব ছোট করে পরিমাণে তৈরি করে জমিতে ছেড়ে দিতে পারলেই দারুণ। এই যে আমরা অমৃত পানি, সঞ্জীবনী, এই সমস্ত কথা বলি, এগুলো কিছুই নয়। পিজিপিআর, প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া, এই পিজিপিআর অটোমেটিক্যালি ওরা চলে আসে। যেটা বায়ো ফার্টিলাইজারে যেটা আমরা তৈরি করে দিচ্ছি 10⁻7 CFU পার গ্রাম বা 10⁻8 CFU পার মিলিলিটার, সেটা হয়তো ওইখানে নেই, সেখানে 10⁵, 10⁶, কিন্তু তারা কিন্তু সয়েলকে এনরিচ করছে। এই জন্য কৃষকরা খুব হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ওটা জানে কি করে অমৃত পানি বানাতে হয়। রূপেরা বলে চিকিৎসা সাথে কাজ করে যে এমন একটা দিন আসবে আপনাকে ফার্মিয়ার ম্যানুয়ালের জন্য চিন্তা করতে হবে না। কথাটা হচ্ছে ওই 10 টন পার হেক্টর ওই এনপিকের সঙ্গে ইকুইভ্যালেন্ট করে কিন্তু আপনারা করবেন না। কথাটা হচ্ছে মাটিকে সজীব রাখুন। সয়েল কথাটার মধ্যে রয়েছে SOIL, সোল অফ ইনফাইনিট লাইফ। আর এই সোল অফ ইনফাইনিট লাইফ মানে হচ্ছে মাইক্রোবস। সয়েলের যে কোনো নিউট্রিয়েন্ট ট্রান্সফরমেশন হচ্ছে সব মাইক্রোবায়াল ট্রান্সফরমেশন। নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে রাইজোবিয়া, নাইট্রোব্যাক্টেরিয়া, অ্যাজোস্পাইরিলাম, সব হচ্ছে নাইট্রোজেন ফিক্সার অর্গানিজম। ফসফেট সলুলাইজিং হচ্ছে ব্যাসিলাস মেগাথেরিয়াম, সিউডোমোনাস স্টিয়াটা, অ্যাসপারজিলাস নাইজার, এরা সমস্ত মাইক্রোবস করছে।
সালফার ট্রান্সফরমেশন হচ্ছে, ডিসালফার-5-PO, থায়োব্যাসিলাস। কোনো মাইক্রোবস ছাড়া কোনো নিউট্রিয়েন্ট আপটেক পর্যন্ত ওরা যতই গর্ব করে বলুক, যারা কেমিক্যাল লবি, যে গাছ নেয় অ্যামোনিয়াকাল নাইট্রোজেন, নাইট্রেট নাইট্রোজেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আজকাল বলা হচ্ছে গাছ কিন্তু সরাসরি অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্ট করতে পারছে। তাদেরও এই যে আমরা বিভিন্ন সময় দেখছি যে অর্গানিক যে সমস্ত জমি বা ন্যাচারাল জমি, তাদের হাইড্রোজেনাস অ্যাক্টিভিটি, মাইক্রোবায়াল বায়োমাস কার্বন, তারপর হচ্ছে গিয়ে অন্যান্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি প্রচণ্ডভাবে বেড়ে গেছে। কনভেনশনাল ফার্মিংয়ে সেগুলোর কথাই নেই। শুধু যদি সয়েলকে বাঁচাতে হয় তাহলে কিন্তু কৃষি বাঁচবে, আর সয়েল বাঁচাতে গেলে জৈব প্রাকৃতিক কৃষি দরকার। আমি সেই কথাগুলিকেই বোঝানোর চেষ্টা করেছি। আর একটা জিনিস যেটা আমি করেছি, যেটা কোথাও নেই, কোনো স্টেট গভর্নমেন্ট প্যাকেজ অফ প্র্যাকটিসের মধ্যে বলে না যে কোন ক্রপের জন্য কি করতে হবে, কি দিতে হবে। ওরা প্রথমেই হ্যাটা করে দেয় যে এই অর্গানিক ন্যাচারাল হবে না। আমরা এফএও প্রজেক্টে অনেকগুলো ক্রপের প্যাকেজ অফ প্র্যাকটিস আমরা বানিয়েছিলাম। তার মধ্যে ডিআরসিএসসিও ছিল, অর্ধেন্দু চ্যাটার্জি তারাও দিয়েছিলেন, আরো অর্গানাইজেশন ছিল। আমরা চেষ্টা করেছি এই জায়গায় সেইখান থেকে সিলেক্টেড কতগুলো ক্রপের কি ক্রপের প্যাকেজ অফ প্র্যাকটিস হয়েছিল সেটা জানাবো। আমি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির সঙ্গে জড়িয়েছিলাম। ওখানে ডক্টর ওপি শর্মা, মণিময় চ্যাটার্জি, ডক্টর বিশ্বাস, এরা রয়েছেন। এরা প্ল্যান্ট প্রোটেকশনটা অর্গানিক্যালি কিভাবে করে চোখের সামনে দেখা, সেখানে সেই জিনিসগুলোকে কিভাবে চাষিরা করতে পারে তাদের কাছ থেকে কালেকশন করে মেথোডোলজি নিয়ে এসে এই বইটার মধ্যে রাখার চেষ্টা করেছি। আর একটা জিনিস রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে শেষ দিকে গুরু শিষ্য সংলাপ, অর্থাৎ যার যা কোয়ারি আছে, যে প্রশিক্ষণের মধ্যে থাকবে, যে ইন্টারভিউ দিতে যাবে স্টুডেন্ট, আপনি সয়েলটা না জানলে, সয়েল সায়েন্সটা না জানলে তো হবে না। সয়েলের ব্যাপারে কি কি কোশ্চেন আসতে পারে, অর্গানিক ফার্মিং এর ব্যাপারে কি কি কোশ্চেন আসতে পারে, ন্যাচারাল ফার্মিং এর ব্যাপারে কি কি কোশ্চেন আসতে পারে, সাস্টেনেবিলিটি কি, কে অর্গানিক ফার্মিং নামটা কে দিয়েছিল, কোন কোন অর্গানিজম, কোন কোন বোটানিক্যাল পেস্টিসাইড ব্যবহার করব, ওই বোটানিক্যাল পেস্টিসাইডের মধ্যে কে রেসপন্সিবল এই কন্ট্রোলের জন্য, এই সমস্ত তথ্যগুলোকে ওর মধ্যে দেওয়া আছে। সুতরাং কুন্ডু সাহেব যে কথা বলেন, অভিজিৎ কুন্ডু, যে নানা রকম দৃষ্টিকোণ দিয়ে বইটাকে, তার বাজার কোথায় হবে, বাজার কি কি আছে, মানে কিছু কিছু জায়গায় আমি পিছিয়ে গেছি। 2023-এর সময় আমি আমার ম্যানাস্ক্রিপ্টটা দিয়েছিলাম ছাপাতে, আর 2025-এ ছাপানো হলো। মাঝখানে কিন্তু তথ্য কিন্তু থেমে থাকেনি, তথ্য বেড়ে গিয়েছে। যার জন্য আমাকে সুদীপ বলেছে যে এখন কারেন্ট লেভেলেও কিন্তু পাওয়া যাচ্ছে। অ্যাপিডার যে নিউজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কত, হিমাচল প্রদেশে কত, সিকিমে কত, অর্গানিক এরিয়া, অর্গানিক ক্রপ কি কি হচ্ছে, সব ইনফরমেশন www.apida.com, এতে যদি ক্লিক করা যায় সমস্ত ইনফরমেশনটা চলে আসবে। আর আমার এই বইয়ে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন কি হবে হেল্পফুল, ট্রেন্ডটা দেখাচ্ছে, আপনি কোন ট্রেন্ডের মধ্যে আছেন। ওয়ার্ল্ডের যে অর্গানিক স্ট্যাটিস্টিক্স সেটা দিচ্ছে, কারা দিচ্ছে, আইফোম আর FIBN, এরা যৌথভাবে সেই স্ট্যাটিস্টিক্স দেয়। ওদের যদি ওয়েবসাইটে যাওয়া যায় তাহলে এটা কারেন্ট ওয়েবসাইটে পাওয়া যেতে পারে। সুতরাং বাজার কিন্তু চলছে, 200 টাকা চলে এসছে, এবং এখন 97 মিলিয়ন হেক্টর অর্গানিক সার্টিফাইড অর্গানিক এরিয়া। আমরা যে সার্টিফিকেশনের জন্য চেষ্টা করছি না, একটা গ্রুপ অলরেডি এই সিদ্ধান্তে এসছে আমরা সার্টিফিকেশনে যাব না। তাহলে দুটো লস হচ্ছে, একটা হচ্ছে যে কনজিউমার বিশ্বাস হারাচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে যারা বিজনেস করছে তারাও কিন্তু লাভবান হচ্ছে না। এখানকার লোকদের কেনার ক্ষমতা কতখানি সে আপনাকে পয়সা দেবে। আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে কিন্তু লাভবান হবে, আর এক্সপোর্ট করতে গেলে আপনি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যারা অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই বইটাতে, কলকাতায় সল্টলেকের ওদের অফিসের কি অ্যাড্রেস, কি ফোন নাম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং সার্টিফিকেশনে 3 রকমের সার্টিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে থার্ড পার্টি সার্টিফিকেশন, যেটা ফরেনে পাঠানোর জন্য, একটা ডোমেস্টিক সার্টিফিকেশন, পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম PGS, আর দুটোকে মনিটর করছে FSSAI, ফাসি, মানে ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া,
তারা কন্ট্রোল করছে ওভারঅল জৈবিক ভারত, তারাই দিচ্ছে লোগোটা। সুতরাং এই লোগোগুলোকে জোগাড় করতে হবে। ইনিশিয়ালি মনে হতে পারে এটা একটা কঠিন ব্যাপার, কিন্তু কঠিন নয়। একবার যদি এদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। সুতরাং বিজনেসটা যদি বাড়াতে হয়, যারা অর্গানিক ব্যবসা করছেন সার্টিফিকেশনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আজকে যারা দিল্লিতে বায়োফ্যাট বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যান, তারা দেখবেন ইন্ডিয়াতে নানা পণ্য নিয়ে আসে। সেখানে এমন নয় যে ওয়েস্ট বেঙ্গল থেকে যায় না, এই পৌষ্টিক ওরাও তো যায়, ওদের সঙ্গে বিভিন্ন এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়। সুতরাং আমার মনে হয় যেটা যে সেটা হচ্ছে আমাদের ফিরে চল মাটির টানে। অর্থাৎ যদি আমাদেরকে সুস্থায়ী হতে হয়, সুস্থায়ী হচ্ছে নেচারকে বাদ দিয়ে কখনোই সুস্থায়ী হওয়া যায় না। আমাদের বাড়িতেও যা শান্তি যদি রাখতে হয়, এখন ওই শান্তি চলে না যে স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে আছে আর দুজনে মোবাইল দেখছে, তা নয়। আমাদের ন্যাচারাল সিস্টেমে আসতে হবে, প্রাকৃতিক সিস্টেমে আসতে হবে, গল্প করতে হবে, কথা বলতে হবে, আদান প্রদান করতে হবে, সংসার টিকে যাবে। সেই সংসারটা টিকিয়ে রাখাটা দরকার। আর সেই যদি সংসারটা না থেকে আমরা সব মোবাইল টিপে যাচ্ছি, কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছি, ফার্টিগেশন দিচ্ছি, এই জায়গায় কতটা জল পড়বে, এতটা জল পড়বে, কম্পিউটারাইজ, কতটা ফার্টিলাইজার দেওয়া দরকার এতটা, কতটা ইনসেকটিসাইড দেওয়া দরকার এতটা। আর কেমিক্যাল লবি ভার্সেস অর্গানিক লবি আমরা লড়াই করে যাচ্ছি। ভবিষ্যতে এটার নাম অর্গানিক থাকবে কি ন্যাচারাল থাকবে কেউ জানে না, এটার নাম পাল্টেও যেতে পারে। ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার, পরিবেশ বান্ধব কৃষি, জৈব কৃষি বলার দরকার নেই, প্রাকৃতিক কৃষি বলার দরকার নেই। কিন্তু আমরা আলটিমেটলি চাই শান্তিপুরের শৈলেন বাবুর স্লোগান বিষমুক্ত বাজার। আমরা আলটিমেটলি চাই খাদ্য, বিষমুক্ত খাদ্য। যেদিনকে বিষমুক্ত খাদ্য আমরা পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করে দিতে পারবো, সেদিন আমাদের দায়িত্ব শেষ হবে। এই দায়িত্ব বোধ থেকে এগোতে হবে, যাতে মানুষ জানতে পারে যে আলটিমেটলি আমাদের কোথায় বটলনেক, কোথায় কি ত্রুটি, কিভাবে সেটা আমাদের দিবে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে। যদি কারোর কখনো কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা হয়, আমার অভিজ্ঞতা আমি তাদের সঙ্গে শেয়ার করতে রাজি আছি। ধন্যবাদ। আপনাদের আরো কিছু বোঝার থাকলে স্যারকে প্রশ্ন করতে পারেন। কেউ করবেন প্রশ্ন? এখানে এসে বলবেন অতটা বলে একটু মাইকটা আপনি ওখানে হ্যাঁ, গুরুজনদের আমার সতর্ক প্রণাম। সবাইকে আমার সতর্ক প্রণাম, যারা উপস্থিত আছে। ঠিক আছে, স্যার আমার পরিচিত। আমার নাম স্যার ডক্টর কুমার সাঁতরা। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কৃষি বিভাগে কর্মরত ছিলাম। 2024-এ রিটায়ার হয়েছি। রিটায়ার্ড অ্যাসোসিয়েশনে আপনি আছেন। আজকে গুড মর্নিংটা পাইনি স্যার, শুধু ইয়ে নয়, প্রতিদিন এত সুন্দর সুন্দর গুড মর্নিং উইশ করেন, সেটা আমার খুব ভালো লাগে। স্যার, আমি তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে এর সঙ্গে যদি স্যার আমি রিটায়ার করেছি, এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে জেনেটিক্স প্ল্যান ব্রিডিংয়ে গেস্ট টিচার হিসেবে আছি, পড়াই। তো আমি তো ব্যাপারগুলো স্যার জানি, কিন্তু স্যার আমার যেটা মানে কি বলবো, একজন কৃষি বিজ্ঞানী বা এই হিসেবে যেটা আশঙ্কা, মানে সে আশঙ্কা, সেটা হলো এই যে ট্রান্সফরমেশনের যে প্রসেসটা, এখন ধরুন 100% কেন 90-95% কনভেনশনাল ফার্মিং হচ্ছে, যেখানে কেমিক্যাল ফার্টিলাইজার হচ্ছে। আমরা মিটিংয়ে যেটা বলতাম যে FOIM এর সঙ্গে ব্লেন্ড করে আপনারা কেমিক্যাল দিন। এবার আপনি যেটা বললেন যে আমরা গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম করতে চাই, মানে যে কনভেনশনাল যে ফার্মিং সেটাকে অর্গানিক ফার্মিং বা এতে করতে চাই, এবং তার জন্য কিন্তু স্যার এটা অনেক
একটু সময় সাপেক্ষ ব্যাপার। 1 বছরে তো আমরা পুরো জমিটাকে করতে পারবো না। এমনিতে আমরা জানি 3 বছর 4 বছর সেই জমিটাকে অর্গানিক করার জন্য রাখতে হয়। এই যে সময়টা আমাদের লাগবে, সেই সময়টার জন্য যে 150 কোটি লোককে আমাদের খাওয়াতে হবে, সেইটা কিরকম ভাবে মিট করা যাবে, এই নিয়ে স্যার আপনার কি চিন্তা ভাবনা? আমি বলি এক্ষেত্রে আপনারা যেটা বলেন 330 মিলিয়ন টন ফুড গ্রেন প্রোডাকশন হচ্ছে, কিন্তু আপনি জানেন 78 মিলিয়ন টন ফুড গ্রেন ওয়েস্টেজ হচ্ছে। ওয়েস্টেজ তো জানেন, আমরা প্রোডাকশনের দিকে চিন্তিত আছি। হ্যাঁ, আমি প্রোডাকশনের জন্য চিন্তিত আছি, কিন্তু যে ওয়েস্টেজ হচ্ছে সেটার জন্য কিন্তু চিন্তিত হচ্ছি না। অর্থাৎ এই যে ব্যালেন্সিং, অর্থাৎ আপনি যে চিন্তা করছেন যে টেম্পারেচার বেড়ে গেছে 0.5 থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখন হুইট মানে শীতের স্প্যান কিন্তু সেই নেই। যে হুইটটা 120-130 দিনের ক্রপ, তাকে যে শীতের যে টেম্পারেচারটা দেওয়া দরকার সেটা কিন্তু আগামী দিন দিতে পারবো না। অলরেডি সার্চিং শুরু হয়ে গেছে অল্টারনেটিভ খাবারের জন্য, যেটা মিলেট চলে এসছে। আজকে আপনি বোরোর প্যাডি করছেন, গ্রাউন্ড ওয়াটার নিচ থেকে, গ্রাউন্ড ওয়াটার নিচ থেকে কতখানি বেরিয়ে যাচ্ছে, হুগলিতে 278 কেজি পার হেক্টর সার দেওয়া হয়। আপনি ভাবতে পারেন আলুর জন্য, যেখানে 137 কেজি পার হেক্টর হচ্ছে ন্যাশনাল অ্যাভারেজ, এখানে ওয়েস্ট বেঙ্গলে 165 কেজি পার হেক্টর, সেখানে 278 কেজি পার হেক্টর দেওয়া হচ্ছে কে হুগলিতে। এবং সেইখানকার মাটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আপনি কি চান যে এই আপনার মানে কোয়ান্টিটিটা করার জন্য কোয়ালিটিটাকে নষ্ট করার? আমাদের সেটা চাই। আমি যে ট্রান্সফরমেশনের প্রসেসের যে সময়টা, সেই সময়টাই আমরা খাওয়াবো। এটা স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে কি দরকার ফার্স্ট ইয়ার কনভার্সন, সেকেন্ড ইয়ার কনভার্সন, থার্ড ইয়ার কনভার্সন, ওটা সার্টিফিকেশনের জন্য। কিন্তু আপনার অর্গানিকে ন্যাচারালি যাওয়ার জন্য ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দরকার নেই, আপনি পরের বছর থেকে যেতে পারেন, সেটা আপনার দরকার নেই। কিন্তু সার্টিফিকেশনে যখন এমওইউ তৈরি হবে, তাহলে তখন হিস্ট্রিটা নেবে আপনার সয়েলের, সেই হিস্ট্রিতে যদি আপনি না দেখাতে পারেন যে আপনি কবে থেকে শুরু করেছেন, তাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। ওই জন্য ওই সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দরকার। গভর্নমেন্টে কিন্তু স্যার বিল করতে সার্টিফিকেশন প্রসেসে অর্গানিক কিন্তু চালু হয়েছে স্যার। হ্যাঁ, ওরা তো অলরেডি করছে, তো সিড সার্টিফিকেশন এজেন্সি ওরা এটা করছে, এতে পিজিএস করছে, পার্টিসিপেটরি গাইডলাইন সিস্টেম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই করছে। হ্যাঁ, এতে কিন্তু কথাটা হচ্ছে যে সার্টিফিকেশন করতে গেলে কিন্তু প্রত্যেকেরই একটু প্রথম ভয় লাগবে, কিন্তু একবার যদি সাহস বেরোয়, দেখা যাবে এই রবীন্দ্রবাবু আমাকে খুব মেজাজ দেখান, কিন্তু ওইটুকু আমি বললাম তোমার বড় জোর টালা পর্যন্ত তুমি আসবে, টালি পর্যন্ত তো আসতে পারবে না। কিন্তু এই যদি উনি এক্সপোর্ট করেন, এটা চলে যাবে একেবারে কানাডাতে মাল। ওনার মাল আমরা কানাডার লোক গিয়ে বলবে যে এই যে রবীন্দ্রবাবু মাঝে মাঝে ওই ভদ্রলোকের নাম যিনি কানাডায় থাকেন গ্লাইফোসেট নিয়ে, টনি মিত্র কথা খুব বলেন। ওই কানাডায় আছেন, অসুস্থ অবস্থায় লড়ে যাচ্ছেন এই গ্লাইফোসেটের বিরুদ্ধে। তো এই যে লোক, আমি বলতে চাইছি আপনাকে কথা, যে আমরা সবাই বুঝছি বিষ খাচ্ছি, আমরা সবাই বুঝছি আমার নাতি যে এসছে তাকেও বিষ খাওয়াচ্ছি, কিন্তু কি করবো, সব ভগবানের ইচ্ছে। এই ভগবানের ইচ্ছে, অথচ আত্মবিশ্বাস নিজে হওয়া দরকার সেটা না হয়ে ভগবানের উপর ছেড়ে দিয়েছে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা স্যার উত্তর দিচ্ছেন। আমি একটু অন্যভাবে উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, ভালো করে না দেখলে বোঝা যাবে না যে 3 বছর লাগে না 4 বছর লাগে। ভালো করে যদি করা যায়, এই বইটাতে তার টেকনিক গুলো বলা আছে। আমরা এটাগুলো করে দেখেছি, এখনো দেখছি, এসব দেশে অভিজ্ঞতাও হচ্ছে আমাদের দিক থেকে। তাই আমরা এটা বলতে চাই যে এই শক্তি অনেকদিন ধরে আছে। আমি বলবো, আপনাকে কে দায়িত্ব দিয়েছে সব লোককে বাঁচিয়ে রাখার?
এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? প্রতি বছর ক্যান্সারে কতজন মারা যায়, টিভিতে কতজন মারা যায়, সাধারণ হিসেব আপনারা জানেন? লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে প্রতিদিন না খেতে পেয়ে। টিভি কেন হয়? এবং এই কেমিক্যাল গ্রহণের ফলে আজকে ক্যান্সার হাসপাতালগুলোর অবস্থা কি? একটা বেড পাওয়া যায়। উল্টো দিক থেকে ভাবো যে এমনি তো মেরেই ফেলছি, আর কত লোক বাড়বো, কত লোক বাঁচাবো, এই প্রশ্নটা রাখো। আর কত লোক বাড়বো এইখান থেকে ভাবো, তাহলে ঠিক উত্তরটা পেয়ে যাবে। ধন্যবাদ। আপনি কোনো প্রশ্ন করবেন? আমারটা ঠিক কোশ্চেন নয়, অনেক কিছু জানতে পারলাম, বইটা পড়বো স্যার আরো একবার। বইটা পড়বো, পরে আরো যদি দরকার হয় আপনার সঙ্গে কোশ্চেন করবো, মানে আরো কোশ্চেন স্পেসিফিক কোশ্চেন নিয়ে আসবো। শুধু এইটুকু বলতে চাইছি যে আমি একটা যে দৃষ্টিকোণ থেকে দেখছি, আমরা যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তারা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ আছে এবং আমরা সিওপির সঙ্গে ভেরি ক্লোজলি কাজ করি, অল সিওপি। তো আমরা যে ইএসডি নিয়ে কথা বলছি, এনভায়রনমেন্ট, সোশ্যাল এন্ড গভর্নেন্স, যেখানে এনভায়রনমেন্ট পার্টে যদি আসি, যদি কার্বন সিকোয়েস্ট্রেশনের কথায় আসি, তো তখন হোল সমুদ্রের যত জল আর প্ল্যাঙ্কটন একটা বড় সোর্স। আর একটা বড় সোর্স হচ্ছে 33% গ্রিন হাউসে, সেটা হচ্ছে এগ্রিকালচার। আজকের দিনে গ্রিন হাউসের কন্ট্রিবিউশনটা 33%। নাইট্রেট অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাস যদি ধরা হয়, মিথেন অ্যান্ড আদার ধরে, তো সেগুলো আমাদের এই কেমিক্যাল যে এগ্রিকালচার সেটা থেকে মেনলি আসছে। এবং ন্যাচারাল এগ্রিকালচারে যে বায়োমাস মিক্সড হতো, ন্যাচারালি যে কার্বন সিকোয়েস্ট্রেশন হতো মাটিতে, যেটা আমি পয়েন্ট আউট করলি যে 0.3% নেমে এসেছে, সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা নিয়ে যাব 1%, and এই 0.5 মাল্টিপ্লাই বাই দ্য ল্যান্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড, যেখানে যেখানে এগ্রিকালচার হয়, তার ক্যালকুলেশন ইজ দ্য অ্যামাউন্ট অফ কার্বন যেটা আমরা তার মানে বায়ুমণ্ডলে ছেড়ে রেখেছি, সেটা সিকোয়েস্ট্রেশন হচ্ছে না। তো মানে এটা ইভেন্চুয়ালি হতে বাধ্য, যেখানে ইউকে বা ইউরোপ যারা 2035-40 অলরেডি নেট জিরো টার্গেট নিয়েছে, আমেরিকা 50, বোধহয় চায়না 50, ইন্ডিয়া গভর্নমেন্ট বোধহয় 70 অলরেডি টার্গেট নিয়েছে। তো তার মানে যখন প্রেসার এসে এক এক পড়বে, এগ্রিকালচার সেক্টরও এসে প্রেসার পড়বে, তা নেট জিরো করবে কিভাবে? তার মানে অটোমেটিক্যালি আমাদের ওটাকে টেক কেয়ার করতে হবে। এগ্রিকালচারকে বেশি দেখতে 33% আমরা কিভাবে নিয়ে যাবো? তো তার মানে গ্রিন হাউস গ্যাসের আমার 33% কন্ট্রিবিউটরকে আমার সাথে অ্যাটাক করতেই হবে, তাই না? ইটস নট ইভেন দ্য স্মল ফ্যাক্টর। আমি এটাই জাস্ট বলতে চাচ্ছি স্যার, আমাদের আশাহত হওয়ার কিছু নেই। এটা ইভেন্চুয়ালি ডিসকাশন স্টার্টেড, যেটা কিয়োটো প্রোটোকল থেকে শুরু হয়েছিল, আজকে তো অনেক দূর পর্যন্ত এগিয়েছি আমরা, এবং অলরেডি এসে গেছে। আমি যে ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছি, আমরা খুব ম্যাসিভলি অনসেটিং এর কাজ করছি। যদি যে মুহূর্তে তারা নেট জিরোর কথা বলবে, তখন অফসেটিং এর কাজ করতে হবে। যে মুহূর্তে অফসেটিং এর কাজ করতে হবে, তখন এইগুলো তখন অটোমেটিক্যালি এসে যাবে। সো এই দিকে পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছি যে আমরা আশাহত নয়, আমাদের এইদিকে দিস ইজ দ্য ফিউচার, এবং এইদিকে আমরা যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। কার্বন সিকোয়েস্ট্রেশনে আমার এখানে একটা চ্যাপ্টার আছে যে কোথা থেকে আমরা এগ্রিকালচারের থেকে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড যখন আমাদের শুরু হয়েছিল 1700 সালের কাছাকাছি, সেখানে যত ppm কার্বন ডাই অক্সাইড ছিল এখন কত বেড়ে গিয়েছে। এখন এগ্রিকালচারের সবচেয়ে আমাদের যে দিকে গাছ লাগাও বলছি, তার মানে যত গাছ লাগাবে তত ফটোসিনথেসিস হবে, তত কার্বন অ্যারেস্টেড হবে। হ্যাঁ, আর আমরা যত গাছ লাগাবো, যত ম্যানিউরস দেবো, যত কম্পোস্ট দেবো, তত সয়েলে সেটা সিকুয়েন্স হবে। সুতরাং সমুদ্রে করে লাভ নেই এগ্রিকালচারে। কিন্তু এটাও নয় যে অর্গানিক ফার্মিং বা এদিকে একেবারে কার্বন ডাইঅক্সাইড শূন্য হয়ে যাবে। মিথেনের লাইফস্টক পপুলেশন, যত ম্যানিউর তৈরি হচ্ছে,
ওখানে ডাং থেকে প্রচুর মিথেন কিন্তু তবে তুলনায় কম। হ্যাঁ, কনভেনশনাল যে ইন্টেন্সিভ ফার্মিং তার থেকে তুলনায় অনেক কম। সুতরাং আমরা এটা এখনো কন্ট্রোল এর মধ্যে রাখতে পারি। তবে কভার ক্রপ কিন্তু দরকার, কভার ক্রপ এবং লিগুমিনাস ক্রপ যত আমরা লাগাবো তত কিন্তু কার্বন সিকুয়েস্ট্রেশনটাকে তত আমরা এনরিচ করতে পারবো। আপনার প্রশ্ন করবেন সামনে আসুন। আমি একটা অভিজ্ঞতার কথা বলবো স্যারকে। স্যার বললেন যে ফার্মার এবং ক্রেতার যে সম্পর্কটা, এই জয়পুরহাটে আমার এসে মানে আমি জীবনতলা থেকে এসেছি ক্যানিংপুরে, মানে অভিজিৎ স্যার বা বিশ্বজিৎ স্যার এরা আমাকে, বিশ্বজিৎ বাবু বলেন যে বারবার আসেন কিন্তু কিছু এখানে আনেন না। আমার এনে একটা মানে এখানে এসে একটা লাভ হয়েছে, আমি ক্যানিংপুরের মধ্যে মানে প্রাণী সম্পদের একটা উন্নতি ঘটিয়েছি। মানে আমি গত বছরে 200 করে ডিম আনতাম এখানে, 200 করে, কিন্তু সেইভাবে মার্কেট করতে পারি না। রিসেন্ট আমি জৈব হাটে গত মাসে জুন মাসে আমি 1000 ডিম দিয়েছি, সপ্তাহে 400 করে ডিম দিয়েছি। কিন্তু এই 400 ডিম আমি এলাকা থেকে কালেক্ট করেছি। এবারে আমি যে মালটা যখন সেল করলাম মানে সুপার বাংলাতে, সুপার বাংলা মালটা সেল করছে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, কিন্তু এই ডিমগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে সিস্টেমে। যে বেসিক ডিম হাঁসের ডিম আর কি, এই ক্ষেত্রে মানে আমাদের সুজয় বাবু আর কি দক্ষিণ চব্বিশ পরগনার যে এগ্রি মার্কেটিং অফিসার, ওনাকে আমি 40টা ডিম দিয়েছিলাম। এবারে স্যার বললো যে সুপার বাংলা বা আমি ডিমগুলো খাওয়ার পরে দেখলাম ডিমগুলো শক্ত হয়ে যাচ্ছে, তুমি কি এটা কি ব্যবসায়ীদের কাছে নিয়েছো না চাষিদের কাছ থেকে নিয়েছো? আমি বলছি না, আমরা তো চাষিরা, আমরা নিজেরাই ডিমগুলো আপনাকে দিই বা সুপার বাংলাকে দিই। মানে এই সমস্যার জন্য আমরা ঝাড় কাটছি। এবং আমি দেখেছি আমি গত বছর এখানে প্রতি মানে মাসের মিটিং এ 200-250 করে ডিম আনতাম, কিন্তু যেহেতু মার্কেটটা পাচ্ছি না, ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু চাষিরা এই উৎপাদন ক্ষমতাটা সমস্যা হয়ে যাচ্ছে। এবং যে স্যার যে সার্টিফিকেশন গুলো বললো, সব সার্টিফিকেশন আছে কিন্তু মার্কেট করতে পারছে না। এক্সপোর্টের সার্টিফিকেট আছে, ইম্পোর্টের সার্টিফিকেট আছে, জৈব চেষ্টা করছি চেক করার জন্য, কিন্তু সেই মার্কেটটাই পাচ্ছে না। তাই জন্য একটা বড় মাথা। আর এই ডিমের সমস্যাটা কিভাবে, দেশি ডিমটাকে কিভাবে প্রিজার্ভ করতে পারবো বা দীর্ঘমেয়াদী রাখতে পারবো, যদি একটু হেল্প করে। এইটা হ্যাঁ, আমি সব জানতে নই স্যার। স্যার আপনার প্রশ্নের ব্যাপার, আপনি প্রশ্নটা করলেন, আমার একটা সৌজন্য তো থাকা দরকার আপনাকে উত্তর দেওয়ার। আমি সব জানতে নই, কারণ আমি সব কিছু বলতে পারবো না, অ্যানিমাল হাজবেন্ডারির ব্যাপার। তবে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা দারুণ উদ্যোগ। ডিমের বিশাল মার্কেট আছে, যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনাকেই সলভ করতে হবে ওদের সঙ্গে কথা বলে। হ্যালো, আমি প্রজেক্ট ডিরেক্টর সুবল মাহাতো। আমি দেশি হাঁসের ডিম আনিয়ে খুঁজে বেড়াচ্ছি। কলকাতা দিচ্ছেন যদি, ওইটা যেটা সমস্যাটা আমার কাছেও এসেছে, প্লাস্টিক ডিম অমুক। শুনুন, যে কোনো কিছুর মার্কেটিং এ প্রাথমিক সমস্যাটা থাকবে। আপনার কি ডেলিভারি, আপনাকে কি অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে সুবল বাংলা? এক সপ্তাহ পাচ্ছেন না, মানে আমাদের যতটা সেইভাবেই দেবো। আচ্ছা, সমস্যা হয়ে থাকতে পারে, কিন্তু সেটা সমস্যা তো যে কোনো কিছুতে হবে। আমি সেটাও বলছি, মানে অন্ধ্র থেকে প্রতিদিন গাড়ি গাড়ি ডিম এসে এখানে বিক্রি হয়ে যাচ্ছে, আর আমার 1000-4000 ডিম এটা বিক্রি করার জন্য অন্ধ্র থেকে প্রতিদিন গাড়ি গাড়ি ডিম ঢুকছে কিনা বলুন। আমরা একটা ইয়েও মানে ওইটাকে রাখার জন্য যেটা ওনারা দিচ্ছেন বা যা করছেন সেটার জন্য আমরা একটা আলাদা করে প্যাকেজ, এটা উনি ঠিকই বলেছেন যে ওনার আমাদের সাপ্লাই করা আর আমার সেটাকে মার্কেটে নিয়ে যাওয়ার মধ্যে যে গ্যাপটা, সেটাকে কমানোর জন্য একটা ইয়ে করছি। কিছু কোলাটারাল ড্যামেজ হবে, কিন্তু আমরা আমাদের এখন অব্দি ডিমে যথেষ্ট আমরা দিয়ে, আপনি মানে সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করুন, আমরা খুঁজে বেড়াচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিয়েছেন দেশি হাঁসের ডিম আর ইয়ে সুপার বাংলাকে ডেলিভারি করতে। কোনো অসুবিধা নেই, চলে আসুন এসে কথা মার্কেটিং নিয়ে।
তুমি একটা সমাধান দিতে পারো বোধহয় আমার কাছে। মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করলে ভালো হয়। এটা সমস্যাটা কিরকম একটু আর একটু ভিতরে ঢুকতে হবে, কেন আপনারটা পচে যাচ্ছে বুঝতে হবে। তারপরে আমি যদি একটা লেয়ার কাট করি, 10,000 চিকেন আছে আমার, তা 10,000 চিকেনের মধ্যে 8,000 ডিম দেবে প্রত্যেকদিন। তার আমি লোক রেখেছি একসাথে 8,000 ডিম বেরোলো, পরিষ্কার হচ্ছে, স্ট্যাম্প দেওয়া হচ্ছে, বাজারে চলে যাচ্ছে। তার মানে খেয়াল করো, ডিমটা যদি 15 দিন ঠিক থাকে, তারপরে ডে 1 আমি জানি আজকে পেরেছে ডিমটা, কারণ 15 দিন ধরে বাজারে যাচ্ছে, বাজারে চলে যাবে, তাই তো? এদের ডিম পচবে না। তোমার কি হচ্ছে, একজনের বাড়িতে 2টো মুরগি আছে, কারো 3টে বাচ্চা, কারো 5টা আছে, সে ডিমগুলো পারছে, পেড়ি পেড়ি জমি রাখছে, সেখানে অলরেডি 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল, 6টা ডিম তুমি একসঙ্গে 6টা ডিম কালেক্ট করছো, করে তারপরে তুমি এসে আবার 2-3 দিন সময় খাচ্ছ, বাজারে নিয়ে আসছে সুপার বাংলা 2-7 দিন খাবার সময় খাবে। তার মানে এবার তো ডিমটা পেরেছে তো অলরেডি 20 দিন আগে, ভাই তো পচবে তো। তার মানে সব পচবে না, যেগুলো আগে পেরেছিল সেগুলো পচে যাবে, যেগুলো কাজ করেছে একদম থেকে যেদিন তুমি কালেক্ট করেছো সেদিন যে ডিমটা কালেক্ট করেছো সেটা পচবে না, বোঝা গেল? সমস্যা এবারে যদি ঢুকতে হয়, তোমাকে এমন লোক রাখতে হবে, লোকগুলোকে রেখে দিনের দিন তোমাকে কালেক্ট করে সাপ্লাই করতে হবে, যাতে এখানে সময় থাকে লোকের বাড়ি, বোঝা গেছে তো? ওখানে তুমি সময়টা ওখানে খেয়ে যাচ্ছে, কারণ ও কৌটোর মধ্যে ডিমগুলো ধরে রেখেছে, সেখানেই 1-2 দিন সময় চলে যাচ্ছে। ভিতরে ঢুকতে হবে, না হলে সমস্যার সমাধান হবে না। মানে সাইটে টাইমটা বেশি চলে যাচ্ছে, ন্যাচারাল ফার্মিং যাই হোক না কেন, সিডের সঙ্গে তো বীজ ছাড়া তো সম্ভব নয়। এবার ধরুন হাইব্রিড যে বীজগুলো মার্কেটে অ্যাভেলেবল, এই বীজের সঙ্গে সার বা প্রাকৃতিক চাল যাই বলি না কেন, এটার ব্যাপারটা একটু যদি বলেন, বীজটা না, ব্যাপারটা হচ্ছে যে এখানে সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি যে কম্পোনেন্ট গুলো নিয়ে বললেন, বীজ, সার ইত্যাদি, এটা আপনার অভিজ্ঞতাই বলবে কোনটাতে কোনটা কম্প্যাটিবিলিটি আছে। আপনাকে জাজ করে সেটাকে নিতে হবে। আপনি একটা জিনিস বুঝেছেন যে কারণে আমরা সতর্কতা বাণী বলছি যে এই কেমিক্যাল থেকে দূরে সরে থাকা ভালো। এখন এটা দূরে সরে থাকা যদি আপনি বেসিক্যালি এই আইডিয়াটাকে মেনে নেন, তাহলে আপনার নেক্সট স্টেপে আসতে পারে। আপনি যদি না মানেন, যে আপনি যদি বলেন যে না কেমিক্যালটাকে আমি ছাড়তে পারবো না, তাহলে এই স্টেপে আসার কোনো লাভ নেই, আলোচনাও লাভ নেই। যদি প্রথমটাকে মেনে নেন যে না ওই কেমিক্যালটা আমাদের সর্বনাশ করছে, তখন নেক্সট স্টেপে এসে ওটাকে কি করে ইমপ্রুভ করা যায় সেটা আপনি আলোচনা করবেন। বলছি আমার স্পেসিফিক এই বীজটা কি মার্কেটে যে বীজ পাওয়া যাচ্ছে সেই বীজেই কিছু কনভার্সন করা যাবে? না, এটা হচ্ছে এত চাপ এখানে ওয়েস্ট বেঙ্গলে দেয় না। সার্টিফাইড হলে সেখানে আপনাকে টার্মস এন্ড কন্ডিশন বলে দিত, যারা সার্টিফিকেশন করবে, এমওইউ করবে, তারা বলতো কোথা থেকে সিটটা নেবেন, কি ধরনের সিট ব্যবহার করবেন, সব বলে দিত। কিন্তু যেহেতু এখানে কোনো কিছু এইভাবে নেই, আপনি যেখান থেকে ধরবেন না কেন সিটটা নিন, তবে একটা কথা বলবো, ভেষজ বীজ দেওয়ার চেষ্টা করবেন। আইরিন ভ্যারাইটির সঙ্গে এই লো অর্গানিক নিউট্রিয়েন্ট কন্টেন্ট এর রেসপন্সটা খুব কাজে লাগে না। সুতরাং হাইলিং ভ্যারাইটির সঙ্গে ফার্টিলাইজার যেমন রেসপন্স করে, তেমনি আপনি যদি এখানে আপনি ভেষজ বীজ নেন, তাহলে আপনি এই জৈব সার, জীবাণু সারে খুব ভালো রেসপন্স পাবেন। এই যে আমার সঙ্গে কথা হচ্ছিল ডক্টর মুখার্জি বলাগড়ে, আমি একটা কথা এখানে লিখেছি, সেটা হচ্ছে যে যদি জৈব সার রাসায়নিক সারের জায়গায় ব্যবহার করা হয়, তাহলে আগাছার অত প্রাদুর্ভাব হয় না। তো সুশান্ত আমাকে ফোন করে বললো, স্যার আপনি তো লিখেছেন ভালো কথা, কিন্তু আমি তো বায়োগ্যাস স্ল্যারি দিয়ে দেখেছি ধানে, সেখানে আগাছা প্রচুর আসছে। এখন বায়োগ্যাস স্ল্যারিতে যে পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়, খুব হাই কন্টেন্ট নাইট্রোজেন, এবং সেখানে আগাছা যদি থেকে থাকে, সেই আগাছাকে তো একেবারে, আমি তো বলিনি কখনো এই বইটাতে যে আগাছা রেখে করো, আগাছাকে তো তুলতে হবে, নিড়ানির সাহায্যে তুলতে হবে, এবং তুলে আগাছা নাশক দিতে বারণ করছি। এবং আগাছা তুলতেই হবে। সুস্থ রাখতে গেলে গাছকে যাতে হাওয়া বাতাস সব পায়, তার জন্য আগাছা নাশক, মানে আগাছাটাকে মুক্ত করা দরকার। কিন্তু জৈব সার দিয়েও কিন্তু আগাছা খুব বেড়ে যায়, এটা বায়োস্লারিতে বিশেষ করে
সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। ও বললো আমি তুমি তো রানাঘাট ফার্মে আছো, রানাঘাট ফার্মেরটা দেখছো, ওটা তো ফার্মে দীর্ঘদিন ধরে ফার্টিলাইজার দেওয়া হয়, তুমি ফার্মার্স ফিল্ডের কি কন্ডিশন সেটা আমাকে বলো। ফার্মার্স ফিল্ডে এতটা হবে না, ওখানে এতটা আকাশে হবে না। সুতরাং এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর নির্ভর করছে কিভাবে এটাকে দেখবো। স্যারের তো বইটা অসাধারণ হয়েছে এবং বইটা আশা করি অনেকের কাজে লাগবে। যদি একটু দেখা যায় এর মধ্যে কিন্তু অনেক মহৌষধ দেওয়া আছে। এক নম্বর হচ্ছে যেটা বীজ নিয়ে বলছিলেন, আমাদের যাদের অর্গানিক করতে হবে অ্যাকচুয়ালি আমাদের একটু অর্গানিকের দেশীয় যে বীজ সংরক্ষণের দিকে যেতে হবে। কারণ ধরুন এখন যত হাইব্রিড আছে তাদের লাইফ স্প্যান কম হচ্ছে, ম্যাক্সিমাম প্রোডাকশন দেওয়া হচ্ছে। কিন্তু আগে আমাদের যত রকমের বীজ ছিল তাদের লাইফ স্প্যান ধরুন বেগুন গাছ বছর 2-3 থাকলেও তাতেও বেগুন দিয়ে যেত। তো কিন্তু এখন 4 মাসের মধ্যে সে বেগুন নেবে, ফলে লাইফ স্প্যান কম হচ্ছে, ফলে কেমিক্যাল ইনপুটটা ওদের জন্য খাবারের জন্য বেশি লাগছে আর কি। সেই জন্য আমাদের একটু দেশীয় বীজের একটা ভান্ডার তৈরি করে উঠতে হবে। যারা যেখানে করছেন, আমি যাদের সঙ্গে করি তারাও দেশীয় বীজের একটা ভান্ডার তৈরি করে, তাতে অনেক সুবিধা হয়। আর আরেকটা জিনিস আমার কাজ করতে করতে স্যারের বইটা তো আমরা চাইছি অর্গানিকে আসবে, কিন্তু একটা মেজর সমস্যা হচ্ছে স্যার, সেটা হচ্ছে যেটা ফিল করছি সেটা কি করে ওভারকাম করা যাবে সেটা নিয়ে এখন আমাদেরও আরেকটা চিন্তা ভাবনা বাড়াতে হবে। কারণ কৃষিতে কিন্তু ইয়ং জেনারেশন আসছে না, এটা একটা খুব দুঃখের দিকে আমরা যাচ্ছি। এবং এই যে কেমিক্যাল ইন্টেন্সিভ চাষ করা হচ্ছে, প্রবাবলি ওটা হচ্ছে একটা গ্লোবাল চিন্তা ভাবনা আছে। যদি খাদ্যটাকে আমরা কোনোভাবে মানে ইন্ডাস্ট্রি নিয়ে যেতে পারি, খাদ্য প্রোডাকশনটাকে, কারণ খাদ্য ছাড়া তো চলবে না। মানে দেয়ার উইল বি নো কালচার উইদাউট এগ্রিকালচার। হ্যাঁ, এগ্রিকালচার ছাড়া কোনো কালচার বা কোনো সভ্যতাই হতে পারে না। এইবারে খাদ্যটাকে এই যে আমাদের জমিতে স্যার যেটা বলছিলেন টক্সিক হতে হতে জমি তো আমরা শেষ করে ফেলছি, এইভাবে করে করে জমিটাকে যদি রিটো করি তাহলে এরপরে আসবে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার, এবং সেটার দিকে কিন্তু আমরা এগোচ্ছি। আমাদের সুস্থায়ী কৃষি পরিবারের তরফ থেকে এটা নিয়ে একটু আমাদের মনে হয় পরবর্তী ভাবে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার যে এইটাকে আমরা রুখবো কি করে। কারণ কিছুদিন বাদে জমিগুলো ব্যারেন হবে। আজকে স্যার বলেন না যে আমরা 10 গুণ 400 টাইমস হচ্ছে কেমিক্যাল বাড়িয়েছি, প্রোডাকশন নেমে এসেছে নেট জিরোর কাছে একদম। তো এই করতে করতে 400-800, এবং এবারে বীজ ব্যবহার করা হচ্ছে 12,000 টাকা লিটার বীজ। কেমিক্যাল যারা করছে তারা চাষি বলছে যে 12,000 টাকা লিটার বীজ এসছে। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কোন দিকে আমরা যাবো? কিছু জমিটা মরে যাবে। সো যাদের হাতে পয়সা আছে, যেটা আমার ধারণা হচ্ছে, তারা জমিটাকে লিজে নেবে, লিজে নিয়ে ওখানে ভার্টিক্যাল ফার্মিং করবে। করবে কি নিচটাকে কংক্রিটাইজ করবে বা পলিহাউস সিস্টেম করবে, নিচে মাটি নেবেই না, কারণ মাটিকে বিষাক্ত হচ্ছে, ওই মাটিতে কিছু করবে না। ওরা ওখানে কি করবে, কোকোপিট এন্ড আদার কেমিক্যাল অ্যামেন্ডমেন্ট করে করে ড্রিপ ইরিগেশন করে ওরাই কিন্তু আমাদের ব্রকলি, বকচই, রোমাইল যে পটল খাবে, পটল ঝিঙে খাওয়ানো বন্ধ হয়ে যাবে, কারণ যেগুলো সাহেব বা বিদেশে এক্সপোর্ট করলে দুটো মুনাফা সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি। এটা নিয়ে এখানে সবাই রয়েছি, এটা নিয়ে কোনো একটা আলোচনা আগামী দিনে করলে এই যে আমরা অর্গানিক মুভমেন্ট হয়তো আরো সাকসেসফুল কিছু দিকে আমরা যেতে পারবো। এটা আমার একটা ব্যক্তিগত চিন্তা, এবং এটা নিয়ে ভয়ও পাচ্ছি। গ্রামের দিকে গিয়ে যারা গ্রামে কাজ করছেন তারাও দেখতে পাচ্ছেন, অনলি ফিউ ওল্ড পিপুল আছেন, বৃদ্ধ মানুষ যারা জমিতে এখনো চাষবাস করেন। আর গ্রামের চাষ এখন মোটামুটি মহিলারা যারা আছেন গ্রামের, তারা এসে চাষটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু ভবিষ্যৎ কিভাবে হবে সেটা নিয়ে আপনি দৃষ্টিপাত করবেন। আর আরেকটা জিনিস আমার এর মধ্যেই মনে হচ্ছিল, আমরা এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কৃষি নিয়ে আমাদের সবার এই চিন্তা, মিথেন বেরোবে মুখতে, এই বছর ধরে লাস্ট কিছুদিন ধরে যে এত যুদ্ধ হলো, এক একটা বোম ফাটলো, তাতে গ্লোবাল ওয়ার্মিং হলো, কোথাও কোনো প্রতিবাদ দেখা গেছে? আমি মানে খুব আমার কাছে খুব ফ্যান্টাসি লেগেছে, কেউ কোথাও বলেনি একটা বোম ফাটলে কতটা কন্ট্রিবিউশন ইন কার্বন প্রোডাকশনে অর্গানিক বোম করতে হবে। মানে ঘটনা এমন জায়গায় যাচ্ছে স্যার। দেখুন, আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের এই দিক থেকে দেখা উচিত যে মানব সভ্যতা সে বহু ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, এক একটা সময় এক একবার মানুষই তার সমাধান বার করেছে। এটা হচ্ছে ইতিহাস। আজকের যুবকরা তারা যদি
চাষের কাজে না আসি, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই কথা বলতে পারি যে তুমি তো চাকরিও পাচ্ছ না, কিছু করতে পারছো না, তোমার বাবা তো চাষ করেই তোমাকে খাওয়াচ্ছে। এই লজ্জাটা তাকে দিতে পারি, তাহলে তুমি আসবে না কেন? তোমার বাবা যদি চাষ করে তোমাকে খাওয়ায়, তোমাকে পোষে, আর না হলে তোমার কি হবে? তুমি উচ্ছন্ন যাবে, চড়ি চাচড়ানি ডাকাতি এই সমস্ত জায়গায় চলে যাবে, নষ্ট হয়ে। তুমি কি চাও? বাবাকে সম্মান জানাবে না জানাবে? প্রশ্নটাকে এইখানে নিয়ে যাওয়া দরকার। আসলে এই বিষয়টা হচ্ছে একটা দার্শনিক প্রশ্নটা, দার্শনিক। এই প্রশ্নটা রোজকার চাষবাসের বিষয় না, বিষয়টা হচ্ছে একটা জেনারেশনকে আমরা হারিয়েছি, একটা দুটো তিনটি। এই যে 60 সাল থেকে চলছে, তাতে কয়েকটা জেনারেশনকে হারিয়েছি। এর পরের জেনারেশনকে আমাদের তুলে ধরতে হবে যে তোরা চাইলে পারিস বাবা, আয়, আমরা তোদের পথ দেখাচ্ছি। বিষয়টা এইভাবে চ্যালেঞ্জ করে, যদি স্যার যেভাবে তার বইয়ের মধ্যে চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জটা যদি আমরা করতে পারি, আত্মবিশ্বাসটা যদি তাকে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে এটা করতে করতে একটা জেনারেশন দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে সভ্যতার নিয়ম, সেইভাবেই যাবে। আমার বহুদিন আগে দেশে একটা আর্টিকেল পড়েছিলাম, ওই বিখ্যাত আইএএস অফিসার, তার মেয়ে কস্তুরী, উনি বহরমপুরে ডিএম ছিলেন বা ইত্যাদি। তিনি শৈবাল সেন বা শৈবাল মিত্রের মেয়ে। শৈবাল মিত্র তিনি লিখছেন যে আমার ঠাকুরদা এসে বললেন আর বাঁচা যাবে, চালের মোড় 1 পয়সা হয়ে গেছে, আর বাঁচা যাবে, আমরা তো বেঁচে যাচ্ছি। আবার আজকে আমি বলছি লোক নেই, কে দেখবে এগ্রিকালচার? কালচারটা কিন্তু এখনো বেঁচে আছে। 10,000 বছর নিওলিথিক পিরিয়ড থেকে 1,000 বছর পর্যন্ত চালিয়ে যাওয়া কম নয়। সুতরাং এবং আমরা দেখতে হবে যে আমাদের পলিসি মেকিং সিস্টেমে কোথাও গন্ডগোল হচ্ছে কিনা। যেটা গন্ডগোল হয়েছিল, বিচারিয়ার কাছ থেকে আমরা বন্ধ করে দিয়ে আমরা আলটিমেটলি ইডির কাছে চলে গেলাম, বেঁচে দিলাম আমাদের ভ্যারাইটিকে। ওই পলিসিতে আমাদের দেশের বীজগুলো শেষ হয়ে গেছে, আর ওই দেশের বীজগুলোকে নিয়ে ইডি বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে থাকলো। তেমনি আমাদের নিজস্ব এই যে জমি, এই সমস্ত যার নিয়ে আমাদের গর্ব, আমাদের সবচেয়ে বড় কথা স্যারের সামনে বলছি, ধোলাদির সামনেও বলছি, আমরা কিন্তু যে স্কুল কলেজে পড়েছি টালির স্কুলে পড়েছি। সেখানে যে মাস্টারমশাইরা পড়াতেন কিভাবে, তখন ইংরেজি ছিল না, ধোলাদিও পার্লামেন্টে ফাটিয়ে লেকচার দিচ্ছেন, কেউ দাঁড়াতে পারে না। স্যার যখন বলেন মুশকিল। আমিও তো দিল্লিতে কাজ করে এসেছি ওই টালি স্কুলে পড়ে। আজকে ঠিক আমাদের সেই টালি স্কুলগুলো কোথায় গেল? কোথায় গেল টালি স্কুলগুলো? এই জন্য আমাদের চোখের সামনে টালি স্কুলের অবক্ষয় দেখছি, নষ্ট হয়ে গেছে। গ্রামে গ্রামে সেই স্কুল নেই। বাজার বসছে রোববারে, ওই যদি সোলেনবাবু চলে গেল, সোলেনবাবুর বিষমুক্ত বাজার ওইরকম করে করে এক একদিন ওই বিল্ডিং গুলোতে বসে ফাঁকা দিনে, ছুটির দিনে। আমাদের চোখের সামনে অবক্ষয় দেখতে পাচ্ছি। সুতরাং এই যে অবক্ষয় হচ্ছে, নৈতিকতার অবক্ষয় হচ্ছে, তাহলে আমরা কাকে কি করে বোঝাবো? আমি যখন বুলন্দশহরে যেতাম, আমাকে বলতো আমার ঘর হ্যাঁ তো ফেল নেই না। গরুটা কিন্তু পোষাটা কোনো কঠিন নয়, কিন্তু গরু কে দেখবে? গরুটা কে দেখবে?
গরু দেখার লোক নেই। এখন গরু দেখার লোক যদি না থাকে তাহলে গ্রাম তৈরিটা হবে কোত্থেকে? সুতরাং এই জন্য আমার মনে হয় আমাদের সংস্কৃতি অনেক অবক্ষয় ঘটে গেছে, তাকে আবার রিভাইভ করা দরকার। তাহলে এই জিনিসগুলো ব্যাক করবে কিভাবে কিভাবে আমাদেরকে নিজেদের বাঁচার স্বার্থে। ভালো বুঝছে, বলছেন একটা কথাই আপনারা কেউ বলছেন না। যখন গান্ধী বললেন, গান্ধী যখন বললেন যে মিলটা আসছে, দেশের লোক কাজ পাবে না, রাইস মিলে রাইস মিল আমার দেশে ক্ষতি করবে, কথাটা কিন্তু সেদিন থেকে উঠেছে। ফ্রম দ্যাট ডে লোক আস্তে আস্তে যখন ট্রাক্টর এলো, গরুটা পালিয়ে গেল, হাল কেউ রাখছে না। ট্রাক্টরের পর যখন একটা গ্রামে, আমি যেসব গ্রামে কাজ করছি, আপনি তো আমার সঙ্গে 2-4 জায়গায় দেখেন, আমি গ্রামে কোনো লোককে ম্যাক্সিমাম 65 ডেজ এর বেশি কাজ দিতে পারিনি, বছরে 65 দিনের বেশি কাজ দিতে পারিনি। বাকি 300 দিন সে খাবে কোথা থেকে? ইন্ডিয়ায় 150 থেকে 200 টাকা রোজ, গরুটাঙ্গায় 350 টাকা রোজ। এ হচ্ছে অবস্থা। একটু আগে বলছিলেন যে মাছটা হ্যান্ডেড করো, টালা পার